আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই আশা করছি ভালো আছেন। প্রফেশনাল জার্নি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার সাউন্ড কি সবাই শুনতে পাচ্ছেন? কেউ একজন একটু রেসপন্স যদি করেন। না, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছি। জাস্ট 1 মিনিট, আমার লিংকে একজন জয়েন করতে পারছে না, আইডি পাসওয়ার্ড চাচ্ছে। আচ্ছা, আপনারা তো জয়েন করেছেন, লিংক ইজ নট ওয়ার্কিং। লিংকে তো আপনারা তো লিংকে জয়েন করেছেন, তাই না? আমরা কি আপনাকে এখন শুনতে পাচ্ছেন এবং সিনোপসিসটা দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। Okay. আমরা ফর্মালি আজকে ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের সাউন্ডটা একটু বাড়াতে হবে। সাউন্ডটা একটু বাড়াতে হবে। আচ্ছা, এখন কি একটু শোনা যাচ্ছে? ঠিক আছে এখন সাউন্ড? হ্যাঁ। ওকে। আজকে আমাদের আমাদের ব্যাংকিং প্রমোশনের রিটেন এবং ভাইবা কোর্সের, এটা হচ্ছে আমাদের ব্যাচ টুর আজকে একদম প্রথম ক্লাস। আমরা যারা এখন পর্যন্ত জয়েন করেছেন আমাদের সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা বিভিন্ন ব্যাংক বা নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের অনেকেই জয়েন করেছেন আমাদের এই গ্রুপে বা আজকের এই ক্লাসে। সবাইকে প্রফেশনাল জার্নির পক্ষ থেকে একটু ইন্টারাপশন হয়েছে বিকজ অনেকেই জয়েন করতে পারেনি, দ্যাটস ওয়াই আমি ওই লিঙ্কটা আবার শেয়ার করতে হয়েছে। সেই জন্য হয়তো আমার একটু ইন্টারাপশন হয়েছে। আমরা ক্যারি ফরওয়ার্ড করতে চাচ্ছি কোর্সের প্ল্যান, বা আমরা কিভাবে কোর্সটা কন্ডাক্ট করতে চাচ্ছি, কিভাবে কন্ডাক্ট করলে আপনাদের জন্য হেল্পফুল হবে, সেই টপিকস বা সেই টোন এবং সিস্টেম বা টোটাল পুরো পুরো জিনিসটাকে আমরা আসলে আপনাদের ভিজিবল এবং কমফোর্ট জোনে পড়াশোনার একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করব আমাদের এই কোর্সের মাধ্যমে।
আমরা যারা জয়েন করেছি আহ, অনেকেই আছেন যারা হয়তো প্রথমবার অ্যাটেন্ড নিচ্ছেন, অনেকেই আছে সেকেন্ড টাইম অ্যাটেন্ড নিচ্ছেন, অনেকেই আছেন যে অনেকদিন আসলে ব্যাংকের পরিবেশের, ব্যাংকের রেগুলার অ্যাক্টিভিটিজের বাইরে এডিশনাল পড়াশোনাটা খুব বেশি খুব বেশি ক্লিয়ার করে না, অনেক সময় হয়ে ওঠে না। দ্যাটস ওয়াই। আচ্ছা, আপনারা যারা ক্লাসে জয়েন করেছেন, আপনারা তো আমি যে লিঙ্কটা শেয়ার করেছি সেই লিঙ্ক দিয়েই তো জয়েন করেছেন, তাই না? জি জি জি। মানে আমি লাস্ট যে লিঙ্কটা শেয়ার করেছি সেই লিঙ্কটা দিয়ে তো জয়েন করেছেন, তো জয়েন করতে পারছি না। রিটার্ন করছি স্যার। ওই লিঙ্কে তো জয়েন করছেন। হ্যাঁ স্যার, ওই লিঙ্ক দিয়ে দিবেন। আচ্ছা, তাহলে উনি জয়েন করতে পারছে না। বেলি ম্যাডাম কি জয়েন করতে পেরেছেন? বেলি ম্যাডাম কি জয়েন করতে পেরেছেন? আমাকে একটু শেয়ার করবেন। আইডি পাসওয়ার্ড লাগেনি, জাস্ট লিংকে ক্লিক করলে ঢুকে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে উম, যিনি বলছেন যে ইনকারেক্ট পাসওয়ার্ড নিয়ে আমার তো মনে হয় লিঙ্কে ক্লিক করলে অ্যাড হয়ে যাওয়ার কথা। এনিওয়েজ, আমরা যেখানে কথা বলছিলাম, তো অনেকেই পড়াশোনাটা অনেক লম্বা সময়, মানে ফর্মাল ব্যাংকিং অ্যাক্টিভিটিস, ডে টু ডে ব্যাংকিং অ্যাক্টিভিটিস এর বাইরে আমরা আসলে এডিশনাল ব্যাংক প্রমোশন বা রিটেন প্রিপারেশনের জন্য অনেকেই ইউজ টু না। অনেকে আছেন পড়াশোনার মধ্যে থাকেন, অনেকে ইয়াং এনার্জেটিক থাকেন, আবার অনেকে ফ্যামিলি রেসপন্সিবিলিটি থাকে। অনেক ম্যাডাম আছে ফ্যামিলি, বেবি কেয়ারিং, তারপরে অন্য অ্যাক্টিভিটিস পারফর্ম করে তারপরে ব্যাংক প্রমোশনের হাত দিতে হয়। তো সবকিছু মিলিয়ে আমরা চিন্তা যে আমরা এই কোর্সটা আপনাদের সবার জন্য effective। কারণ আহ, যে যেভাবে আচ্ছা রাখো, আমি এটা এখন পড়বো না, যে তোমাকে যেভাবে বলি দেখাই না রাখা। কেন যে আমি খুব ভালো ব্যাংকার, কিন্তু এই একটা বউ promotion, করে এটা মুখ আপনার ব্যাংকে যে প্রমোশন, খাতা, এটা কমপ্লিট করে কি তুমি খাতাতে লিখবে এখন? হ্যাঁ। আমি আপনাদের একটু সবাইকে মিউট করছি, হ্যাঁ? আপনারা যদি কেউ আনমিউট হতে পারেন, মানে এটা ফোর্স মিউট মিউট না, একদম স্ট্রিক্টলি মিউট না। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বা কেউ কোনো কথা বলতে চাইলে আপনারা আনমিউট হয়ে কথা বলতে পারবেন। আমি জাস্ট ক্লাসের ব্যালেন্সের জন্য, সাইলেন্সের জন্য আমি সবাইকে আনমিউট করছি, আমি মিউট করে দিচ্ছি। যদি কারো কোনো কিছু বলার থাকে আমি ডেফিনেটলি সুযোগ দিব, আপনারা আনমিউট করে কথা বলতে পারবেন, কোনো সমস্যা নেই। যেটা বলছিলাম যে খুব ভালো ব্যাংকার, প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করা, ভালো সাবজেক্টে পড়াশোনা করা, কিন্তু ব্যাংকিং প্রমোশন বা ব্যাংকিং রিটেন বা ভাইবার জায়গাটাতে এসে কমিউনিকেশন গ্যাপের কারণে অথবা স্পেসিফিক প্রিপারেশনের অভাবে অনেক সময় আমরা কোয়ালিফাই হতে পারি না। প্রচুর পরিমাণ এক্সাম্পল আমার চোখের সামনে আছে বা আপনারা আপনাদের পরিবেশেও দেখতে পান। এবং এটা একটা খুবই খুবই এম্বারেসিং একটা সিচুয়েশন যে আপনি এত ভালো ব্যাংকার, অথবা আপনার কলিগ দুই তিনজন পরীক্ষা দিচ্ছে, এর মধ্যে আপনি রিটেন পরীক্ষা কোয়ালিফাই হতে পারেননি। ভাইবা বা তারপর স্টেপগুলি দূরে, অনেক সময় যেটা হয় যে আপনি রিটেন ভাইবা কোয়ালিফাই হয়েছেন, তারপরে প্রমোশন লিস্ট শর্টকাট হয়েছে, শর্ট লিস্টেডে আপনি ইনকর্পোরেট হননি, সেটা আলাদা ইস্যু। দ্যাট ডাজেন্ট ইউর ম্যাটার। কিন্তু আপনার ম্যাটার হচ্ছে আপনি রিটেন এবং ভাইভা কোয়ালিফাই করেছেন কিনা, এটা হচ্ছে আপনার ম্যাটার। এবং এইটুকু যদি আপনি করতে পারেন, তাহলে প্রমোশন হোক বা না হোক, হওয়ার পসিবিলিটি তো ডেফিনেটলি, আপনি রিটেন এবং ভাইভা এক্সামে আপনি পাশ করলে প্রমোশনের পরিমাণ, প্রমোশন হওয়ার সম্ভাবনা ডেফিনেটলি নিয়ার অ্যাবাউট 100% হয়ে যায়। তারপরেও যদি আপনি আনফরচুনেটলি বাদ পড়েন, সেটা অন্য ইস্যুস, এবং সেটার জন্য আসলে আপনার নিজের কাছে নিজের সান্ত্বনা স্টেট একদম ক্লিয়ার করানো থাকে। বাট যদি আপনি রিটেন বা ভাইবার জায়গাটাতে যদি মিসিং থাকে, সেক্ষেত্রে হয়তো এটা আসলে একটা মানে আনফরচুনেট হয় আপনাদের, আমাদের জন্য বা আপনাদের জন্য, আমরা যারা ব্যাংকে চাকরি করছি বা নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে চাকরি করছি, সবার জন্য। তো আপনাদের এই কনসিডারেশন কে মাথায় রেখে আমরা এই আমাদের এই ব্যাংক প্রমোশন রিটার্ন এন্ড ভাইবা এই এই কোর্সটা আমরা চালু করেছি। প্রথম ব্যাচে আমাদের স্টুডেন্ট, নাম্বার অফ স্টুডেন্ট একদম হাতে গোনা কয়েকজন ছিল, সিনিয়র লেভেলে ছিল, বিকজ তারা আমার সবাই পরিচিত। এবং ওই কোর্সটা পুরোটাই ইনফর্মাল ছিল, ফর্মালি আমরা ইনকর্পোরেট করিনি, ইনফর্মাল ছিল। তো ওই ওই ব্যাচে যারা পরীক্ষা দিয়েছেন তারা ছয়জন পড়েছেন, ছয়জন পরীক্ষা দিয়েছেন, ছয়জনই পাশ করেছেন। তো ওনাদের বলার কারণে যে জাকির তুমি শুরু করো,
পরের একটা একটা ব্যাচ ফর্মালি শুরু করা, কারণ প্রচুর পরিমাণ স্ট্রাগলিং পার্সন আছে ইন্ডাস্ট্রিতে যারা আসলে সবকিছু মিলে হয়ে হয়ে উঠতে পারে না, মানে গোছায় রেডি করতে পারে না। তো তার তাদের ওই 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 ইভ্যালুয়েশন এর উপর বেস করে আমাদের আসলে এই কোর্সটা ইনকর্পোরেট করা। তো আমরা কোর্সটা কিভাবে ডিজাইন করেছি বা কোর্সে আমরা কিভাবে কি রাখছি আপনাদের জন্য, সেটা আসলে কতটুকু পজিটিভ ইফেক্ট ফেলবে, সেই টোন বা সেই টপিকস নিয়ে আমরা এখন কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রফেশনাল জানি, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলের আদলে আমরা আসলে ওই ইউটিউব চ্যানেল বা তার কানেক্টিভিটির মাধ্যমেই আমাদের আসলে এই কোর্সটা কন্ডাক্ট হবে। আর দ্যাটস ওয়াই আমাদের আমাদের যেহেতু আমি যে জায়গা থেকে কাজ করি, প্রফেশনাল জার্নি বললে, জার্নি হচ্ছে আমাদের টোটাল, এটাকে ইনস্টিটিউশন বলা যাবে না, বাট আমার থিম সং বা আমি এই লোগোটা ব্যবহার করেই আসলে আমাদের ট্রেনিং বা এই অ্যাক্টিভিটিস গুলো পারফর্ম করি। নর্মালি ব্যাংকিং প্রমোশন রিটেন অ্যান্ড ভাইবার কোর্সটা হচ্ছে আপনাদের, মানে যদি আমরা ফর্মালি বলি এটা ব্যাচ 1, বাট ইনফর্মালি যদি বলি তাহলে এটা হচ্ছে ব্যাচ 2। ব্যাংকিং প্রমোশন রিটেন অ্যান্ড ভাইবার পাশাপাশি আমরা ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন অর্থাৎ জিআইবিবি এবং এআইবিবি দুটো কোর্স কন্ডাক্ট করি, সবগুলি সাবজেক্ট সিডিসিএস এর আমরা একটা, আমাদের সেকেন্ড ব্যাচ অলরেডি কমপ্লিটেড, শেষের দিকে প্রায়। থার্ড ব্যাচ জুলাইতে আমাদের নতুন ব্যাচ স্টার্ট হবে। আমরা সিডিসিএস নিয়েও কাজ করি। দিস ইজ থার্ড স্টেপ, যে স্টেপে আমরা ব্যাংকিং প্রমোশন রিটেন অ্যান্ড ভাইবা নিয়ে কাজ করছি। অনেকেরই হয়তো ইস্যু থাকে যে ক্লাস কন্ডাক্ট করবেন কে, আমি নিজেই ক্লাস কন্ডাক্ট করব। আমার একটু পরিচয়টা দিচ্ছি। আমি জাকির হোসেন, আমি আছি একটা প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকে আছি, ম্যানেজার হিসেবে আছি। পড়াশোনা আমার নর্মালি অনার্স মাস্টার্স আমি করেছি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে। তারপরে জয়েন করেছি ব্যাংকে 2016, ষোলোর শেষের দিকে। তার পরবর্তীতে আমি আসলে লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টের সাথে ছিলাম, কন্টিনিউয়াস প্রসেসের মধ্যেই ছিলাম। দ্যাটস ওয়াই আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি 2017-18 সালে সিডিসিএস টা পাশ করেছি। তারপরে সিএসডিজি পাশ করেছি 2022 সালে, ক্যাম্পস পাশ করেছি 2020 সালে, সিএস ডাবল এ শরিয়া বেসড ইসলামী ব্যাংকিং এর এই আউফিরি কোর্সটা পাশ করেছি 2023 সালে। ডিআইবিবি অর্থাৎ ব্যাংকিং যে প্রফেশনাল এক্সামিনেশন আগে আমাদের যেটা যে এআইবিবি জিআইবিবি ছিল, সেটা পাশ করেছি 2017 সালে। সিএসসিইউ এটা হচ্ছে কম্পিউটার বেস একটা সার্টিফিকেট, এটা ইসি কাউন্সিল থেকে নিতে হয়, অনলাইন বেস সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা করেছি 2021 সালে। এলএলবি পাশ করেছি 2022-এ। বিআইবিএম থেকে এমবিএম করেছি 2019-এ। টোটাল আমার নিয়ার অ্যাবাউট 10 ইয়ার্স এর ব্যাংকিং ক্যারিয়ার। 10 ইয়ার্সে আমি আসলে ট্রাই করেছি এভরি ইয়ার্স একটা সার্টিফিকেশনের সাথে ইনভলভ থাকতে। একটা সার্টিফিকেশনের সাথে ইনভলভ থাকা মানে হচ্ছে কোনো না কোনো পড়াশোনার সাথে ইনভলভ থাকা, যেটা হয়তো আমাকে আমার এই অ্যাপার্ট ফ্রম জব আমাকে লার্নিং ডেভেলপমেন্ট বা এই অ্যাক্টিভিটিস গুলিতে ইন্সপায়ার্ড করে। আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিয়েছি, আহ, কারো কোনো ইস্যুস থাকলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। কন্ট্যাক্ট করব কোর্সের মেন্টর হিসেবে, আমাকে হয়তো পার্শিয়ালি আমার পাশে আরো দুইজন আছেন হেল্প করবেন, বাট ফর্মালি কোর্সটি কন্ডাক্ট করবো আমি নিজে। হয়তো বিভিন্ন সিনপসিস বা বিভিন্ন ইস্যুতে তারা আমাকে কোঅর্ডিনেট করবে, বাট কোর্সটি আমি নিজেই কন্ডাক্ট করব। আমার পরিচিতি, আমাদের কোর্সের মোটো এতটুকু মোটামুটি আমাদের বলা হয়েছে। এবার আমরা যাচ্ছি, আমরা যে থিম ট্যাঙ্ক বা যে জিনিসটার উপর বেস করে প্রিপারেশনটা নিতে চাচ্ছি বা আমরা কি পড়তে চাচ্ছি, কেন পড়তে চাচ্ছি। আমি আপনাদের এই কোর্সটা কন্ডাক্ট করার জন্য ডিফারেন্ট ব্যাংকের বিভিন্ন স্টেপের বিভিন্ন বিভিন্ন ডেজিগনেশনের সিলেবাস হায়ার করেছি, দেখার চেষ্টা করেছি। এবং যেহেতু আমি এমবিএম থেকে পড়াশোনা করেছি, এমবিএম এর কোর্স ক্যারিকুলাম বা এমবিএম তার বিভিন্ন কোর্সের জন্য কিভাবে সাজেশন অফার করে, আমি আসলে সেই সাজেশনগুলি নেওয়ার চেষ্টা করেছি। সাজেশন মিনস হচ্ছে সিলেবাস বলা চলে, এটাকে সাজেশন ঠিক বলা যাবে না, সিলেবাস আমি কালেক্ট করেছি, এবি ব্যাংকের সিলেবাস কালেক্ট করেছি,
তারপরে ট্রাস্ট ব্যাংকের সিলেবাস কালেক্ট করেছি, ন্যাশনাল ব্যাংকের সিলেবাস কালেক্ট করেছি, নিয়ার অ্যাবাউট 26টা ব্যাংকের বিভিন্ন স্টেপের সিলেবাস আমি দেখার চেষ্টা করেছি, দেখেছি এবং এগুলিকে অ্যাকোমোডেট করার চেষ্টা করেছি আমি, মানে ইটস মাই অ্যানালাইসিস। আমরা দেখি এই জায়গাটাতে তিন ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন সাধারণত থাকে, তিনটা ইনস্টিটিউশন কোয়েশ্চেনের সাথে ইনভলভ থাকে। বিআইবিএম থাকে পার্সোনালি অনেক বেশি, বিআইবিএম থাকে অনেক বেশি, বিআইবিএম থাকে অনেক বেশি। ম্যাক্সিমাম ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে, ব্যাংকিং এর ম্যাক্সিমাম প্রমোশন রিলেটেড কোয়েশ্চেনে যদি আমরা ধরি, 70% কোয়েশ্চেন করে হচ্ছে বিআইবিএম। 70% ব্যাংকের বিভিন্ন স্টেপের প্রমোশন রিলেটেড কোয়েশ্চেন করে বিআইবিএম। 10 থেকে 15% যদি বলি, আইবিএও কিছু কোয়েশ্চেন করে, একদম হাই থটের কিছু ব্যাংকের ক্ষেত্রে আইবিএ কোয়েশ্চেন করে। আর বাকি 10 থেকে 15% কোয়েশ্চেন অনেক ব্যাংক আছে যারা নিজেরাই করে, অর্থাৎ বাইরের কোনো ইনস্টিটিউশনকে না দিয়ে তারা নিজেরাই কোয়েশ্চেন করে। তো তিন ধরনের অ্যাটিটিউডে যদি আমি বলি, যদি বিআইবিএম এর কথা বলি, আইবি এর কথা বলি, অথবা ওন ব্যাংকের রিসোর্স দ্বারা যে কোয়েশ্চেন হয় বা যে সিলেবাস ইনকর্পোরেট করে, সবগুলিকে যদি আমি একসাথে মার্চ করি, তাহলে আসলে যেহেতু আমাদের ইন্ডাস্ট্রি ব্যাংকিং অ্যাক্টিভিটিস গুলি স্পেসিফাইড, খুব বড় এবং খুব এক্সটেন্ডেড ভার্সন না, এখানে একদম স্পেসিফাইড। তো ওই স্পেসিফাইড সব ধরনের সিলেবাস অ্যানালাইসিস করার পরে আসলে একটা জিস্ট এবং একটা প্রিসাইজ এবং কনসাইজ ফরম্যাট আসলে দাঁড় করানো সম্ভব। আমরা সেই ফরম্যাটটা দাঁড় করানোর চেষ্টা করেছি, যে বিভিন্ন পরীক্ষা বা বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে, সেটা বিএবিএম হোক, আইবিএ হোক, অথবা অথবা ব্যাংকের ওন সোর্সের যে সিলেবাস, সেই সিলেবাসগুলিকে অ্যাকুমুলেট করলে, করার পরে আমরা আসলে একটা জিস্ট সিলেবাস দাঁড় করাতে পেরেছি। যে সিলেবাস, যে জিস্ট সিলেবাসটা আসলে বোঝা যাচ্ছে যে এইখান থেকে আসলে ম্যাক্সিমাম কোয়েশ্চেন থাকে, বা এই প্যাটার্নেই ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসে। তো ওই প্যাটার্নটা বা কোয়েশ্চেন অ্যানালাইসিসের জন্য আমরা এখানে, যেহেতু এখানে একটা একটা ছোট ছোট একটা অ্যাম্বিগুইটি আছে, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন জন বিভিন্ন হায়ারার্কিতে স্ট্যান্ড করছে। কেউ আছেন জুনিয়র লেভেল এক্সাম দিবেন, কেউ আছেন সিনিয়র লেভেল এক্সাম দিবেন। কিছু ব্যাংক জুনিয়র লেভেল এক্সাম নেয় না, সিনিয়র লেভেলে শুধু এক্সাম দেয়। আবার কিছু ব্যাংক আছে জুনিয়র লেভেলও এক্সাম নেয়, সিনিয়র লেভেলও এক্সাম নেয়। ট্রাস্ট ব্যাংক জুনিয়র সিনিয়র সব লেভেলে সাধারণত এক্সাম নেয়। ব্যাংক এশিয়া ম্যাক্সিমাম জুনিয়র সিনিয়র সব লেভেল এক্সাম নেয়। ন্যাশনাল ব্যাংক ব্যাংক জুনিয়র সিনিয়র সব লেভেল এক্সাম নেয়। ইউসিবিএল জুনিয়র সিনিয়র সব সব স্টেপে মোটামুটি এক্সাম নেয়, ইভেন দো ওদের প্রত্যেক স্টেপেই এক্সাম থাকে। কিছু ব্যাংক আছে যে ব্যাংকগুলিতে দেখা যায় প্রত্যেক স্টেপেই ব্যাংকের প্রমোশন বা রিটেন এক্সাম থাকে। কিছু ব্যাংকে থাকে যে অনেক সময় রিটেন প্রমোশন, রিটেন পরীক্ষা হয় না, ভাইবা পরীক্ষা হয়, বাট ভাইবা ছাড়া ম্যাক্সিমাম ব্যাংকে ভাইবা ছাড়া সাধারণত প্রমোশন হয় না, বা প্রমোশন এক্সিকিউশনটা হয় না ম্যাক্সিমাম ব্যাংক, একদম এন্ট্রি লেভেলের অফিসারদের ছাড়া। সুতরাং আহ, যারা শুধুমাত্র স্ট্যান্ড অ্যালোন ভাইবা এক্সাম দিতে চান বা ভাইবা এক্সামের সাথে জড়িত, অথবা যারা রিটেন এবং ভাইবা দুইটা কোর্সের সাথে, দুইটা কোর্সই থাকবে, অথবা অর্থাৎ দুই জায়গার মাধ্যমে প্রমোশন রিলেটেড অ্যাক্টিভিটিসটা আপনার পারফর্ম করতে হয়, সবার জন্য এই কোর্সটা সমানভাবে গ্রহণযোগ্য। কারণ আপনি অ্যাজ এ ব্যাংকার, আমরা এই কোর্সের মাধ্যমে চেষ্টা করব আপনাকে সবগুলি সাইডে মোটামুটি দক্ষ করার, বা মানে মোটামুটি একটা ধারণা যাওয়ার, যে আপনি কোনো জায়গায় যাতে বলতে পারবেন না আপনি জেনারেল ব্যাংকিং এ কাজ করেন, ইনভেস্টমেন্টে আসলে কি কাজ হয়, ক্রেডিটে আসলে কি 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 কাজ হয়, ফরেন ট্রেডে আসলে কি কাজ হয়, এটা আপনি জানেন না। এই ধরনের কোনো কনসেপ্ট আপনি আপনার মাথায় থাকবে না আমাদের এই কোর্সটা কন্ডাক্ট করার পরে, অথবা এই কোর্সটা পুরোপুরি আপনি যদি এক্সিকিউট করতে পারেন তাহলে। জুনিয়র লেভেলের একটা ফরমেটিভ সাজেশন বা সিলেবাস আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। এটা বিআইবিএম এর ফরম্যাট। এখানে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি থেকে কিছু স্পেসিফিক কোয়েশ্চেন থাকে, ব্যাংকিং প্রফেশনাল নলেজে জেনারেল ব্যাংকিং থেকে থাকে, ক্রেডিট থেকে থাকে, ফরেন ট্রেড অ্যান্ড অপারেশন থেকে থাকে। এই তিনটা জায়গা এই ব্যাংকিং প্রফেশনাল নলেজে জেনারেল ব্যাংকিং, ক্রেডিট এবং ফরেন এক্সচেঞ্জ অপারেশন অলমোস্ট ম্যাক্সিমাম ব্যাংকে প্রায়, শুধুমাত্র একটা দুইটা জিনিস একটু ব্যতিক্রম হয়, বাট ম্যাক্সিমাম ব্যাংকের এই জেনারেল ব্যাংকিং, ক্রেডিট এবং ফরেন এক্সচেঞ্জ অপারেশন সেম থাকে।
ব্যাংকিং ল অ্যান্ড রেগুলেশন এটা আলাদা একটা ইস্যুস, যেটাকে আমরা আমাদের আলোচনায় বা আমাদের পর্যালোচনায় আমরা এটাকে জেনারেল ব্যাংকিং এর পার্ট হিসেবে ট্রিট করব। ব্যাংকিং ল অ্যান্ড রেগুলেশনস, বিভিন্ন ধরনের ল এবং অ্যান্ড রেগুলেশনস আছে, সেই ল এর জায়গা থেকেও কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে, এবং প্রত্যেকটা ইনস্টিটিউশনের বিআইবিএম এর স্পেশালি এই ব্যাংকিং ল অ্যান্ড রেগুলেশনস থেকে কোয়েশ্চেন বেশি পছন্দের জায়গা, এখান থেকে বেশি প্রশ্ন হয়। এবং এই জায়গাটাই আসলে আপনি যে ব্যাংকার হিসেবে আপনি কতখানি জানেন সেটা ইভ্যালুয়েট করা যায় ব্যাংকিং ল অ্যান্ড রেগুলেশনস এর মাধ্যমে। সুতরাং এইটা খুব জরুরি জিনিস। বাট কোয়েশ্চেন করার সময় ব্যাংকের টোটাল তিনটা ডিভিশন ওয়াইজ কোয়েশ্চেন হয়, একটা হচ্ছে জেনারেল ব্যাংকিং, আরেকটা হচ্ছে ক্রেডিট, আর একটা হচ্ছে ফরেন অপারেশনস। জেনারেল ব্যাংকিং এর সাথে ব্যাংকিং ল অ্যান্ড প্র্যাকটিসকে সাধারণত অ্যাড করা হয়। সো মানে আমাদের আলোচনায় আপনারা হয়তো পরে খুঁজবেন যে ভাইয়া ব্যাংকিং ল অ্যান্ড রেগুলেশনস তো আপনি আলাদা করে পড়াচ্ছেন না। না, আমরা জেনারেল ব্যাংকিং এর যে ক্লাস থাকবে আমাদের, বা জেনারেল ব্যাংকিং এর সাথে আমরা যেটাকে রেখেছি, সেখানে আমরা ব্যাংকিং ল অ্যান্ড রেগুলেশনস নিয়ে কথা বলবো। ব্যাংকিং রিলেটেড জেনারেল নলেজ, এখানে আসলে ব্যাংকের বিভিন্ন ছোট ছোট টপিকস, অথবা ব্যাংকের কন্টেম্পোরারি ইস্যুস, অথবা আমাদের ন্যাশনাল লেভেলের কন্টেম্পোরারি ইস্যুস গুলি সাধারণত এখানে কভার হয়। এই কন্টেম্পোরারি ইস্যুস মানে পলিটিক্যাল ইস্যুস না কিন্তু, ঠিক আছে, পলিটিক্যাল ইস্যুস না। মানে ব্যাংকিং রিলেটেড আমরা আমরা হয়তো অনেকেই যখন এই ব্যাংক পরীক্ষা দিতে যাই বা ভাইবা দিতে যাই, সাধারণ নলেজ পড়ার চেষ্টা করি, সাধারণ নলেজ থেকে যদি আসে চেঞ্জ চেঞ্জ হয়েছে, এখন নতুন একটা গভর্নমেন্ট ক্রিয়েট হয়েছে, গভর্নমেন্টের প্রধানের কি কি কোয়ালিফিকেশন আছে, অথবা নতুন একটা দল গঠন হয়েছে, নতুন দলে কে কোন পোস্টে আসে, না, এগুলি প্রশ্ন না। প্রশ্ন হবে ব্যাংকিং চেঞ্জের ক্ষেত্রে কন্টেম্পোরারি সময়ে কি কি জিনিস চেঞ্জেস হয়েছে বা নতুন করে অ্যাডাপ্ট করা হয়েছে, সেগুলি অ্যাড হয়। এর পাশাপাশি ফিক্সড কিছু জিনিস অ্যাড হয়, যেমন এটা বিহেভিয়ার প্রশ্নে থাকে। ধরেন আপনার হিস্ট্রি বেস কিছু কোয়েশ্চেন থাকে, বই, রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো একটা বই, অথবা কোনো একটা প্রবচন, কোনো একটা জিনিসের উপর যেটা ফিক্সড হিস্ট্রিক্যাল ইভেন্ট, এরকম কিছু কোয়েশ্চেন সাধারণত থাকে। আইটি রিলেটেড কিছু কোয়েশ্চেন এখন রিসেন্টলি বিআইবিএম দিচ্ছে, এবং এই আইটি রিলেটেড কোয়েশ্চেনগুলি আগে একটা সময় ছিল শুধুমাত্র শুধুমাত্র যারা আইটিতে কাজ করতো তাদের প্রমোশনের জন্য আইটি রিলেটেড নলেজ প্রয়োজন ছিল। বাট এখন যেহেতু আমাদের ব্যাংকিং পুরোটাই আসলে ম্যাক্সিমাম ব্যাংকে ডিজিটালাইজড, এবং এআই বা অন্যান্য ইস্যুস গুলি এখন নতুন করে ব্যাংকে নতুন নতুন প্রোডাক্ট, এবং সেটা পুরোটাই হচ্ছে অনলাইন বেসড প্রোডাক্ট অ্যাড হচ্ছে। দ্যাটস ওয়াই আইটিটা এখন আসলে খুব সেন্সিটিভ। এর পাশাপাশি আপনারা জানেন আমরা ব্যাংকের যেই সকল সফটওয়্যার বা ডেটা নিয়ে কাজ করি, ডেটা মেলিয়েশন, অথবা ডেটা হ্যাক, বা বিভিন্ন ইস্যুতে আমরা কিন্তু বিভিন্ন সেন্সিটিভ ইস্যুতে কাজ করি। প্রায় আইডি পাসওয়ার্ড প্রোটেকশন, আইডি পাসওয়ার্ড মেনটেইন, বিভিন্ন ধরনের পলিসি রিলেটেড অ্যাক্টিভিটিসে থাকে। আপনার একটা ফলস আইডি বা ফলস কোনো একটা লিঙ্কে ক্লিক করার কারণে ব্যাংকের অনেক বড় পরিমাণ ক্ষতি হয়ে যেতে পারে। তো এইটা যেহেতু আমরা সবই এখন কম্পিউটারাইজ কাজ করি, এবং কম্পিউটারের জেনারেল এই এই ব্যারিয়ারটাকে ওভারলুক করার কোনো সুযোগ নাই। দ্যাটস ওয়াই আইটি রিলেটেড কোয়েশ্চেনকেও এখনকার যুগে ম্যান্ডেটরি একটা টপিকস হিসেবে আপনাদের কোর্সে বা প্রমোশন রিলেটেড অ্যাক্টিভিটিস অ্যাড করা হয়েছে। মানে লাস্টের যতগুলি আমি কোয়েশ্চেন অ্যানালাইসিস করেছি বা সিলেবাস অ্যানালাইসিস করেছি, ম্যাক্সিমাম জায়গায় কিন্তু আইটি রিলেটেড কোয়েশ্চেন থাকছে, তবে সেটা নমিনাল। এটা হচ্ছে এক ক্যাটাগরির জন্য সিলেবাস। আরেক ক্যাটাগরির জন্য যদি সিলেবাস চিন্তা করি, যে যদি একটু ছোট টাইপের, ছোট বা নর্মাল জুনিয়র যদি যারা আছে তাদের জন্য যদি সিলেবাস চিন্তা করি, তাহলে জেনারেল ব্যাংকিং, ক্রেডিট, ফরেন এক্সচেঞ্জ অলমোস্ট একই রকম, ম্যাক্সিমাম জিনিসই এখানে কাভার হবে। ব্যাংকিং রিলেটেড নলেজ, আইটি রিলেটেড নলেজ অলমোস্ট কাছাকাছি। বিআইবিএম এর নর্মালি ফরমেটিভ স্ট্রাকচার হচ্ছে এইভাবে ওরা প্রশ্ন করে। বিএবিএম এ আপনারা যারা পরীক্ষা দিয়েছেন, অথবা আপনারা যারা আপনাদের ব্যাংকেও পরীক্ষা দেন, বা অন্য অন্য কোথাও যদি পরীক্ষা দেন, সব জায়গায় একটা নর্মাল ইস্যুস থাকে। নর্মাল ইস্যু হচ্ছে আপনার আসলে একটা স্পেসিফিকেশন থাকে। আপনি ধরেন কিছু এমসিকিউ অ্যান্সার করবেন, টিক চিহ্ন দিতে হবে। আপনি কোন একটা কোয়েশ্চেনের অ্যান্সার করবেন, আপনার জন্য একটা ফিক্সড জায়গা দেওয়া থাকে, এতটুকুর মধ্যে অ্যান্সার লিখতে হবে। মানে আপনি কিন্তু, আমরা আগে যেমন পড়তাম, পরীক্ষা দিতাম, অথবা ব্যাংকিং ডিপ্লোমাতে আমরা পরীক্ষা দিচ্ছি, খাতা নিচ্ছি, আমরা দিনে পেজের পর পেজ লিখে লিখে শেষ করছি, একটা 10 মার্কসের কোয়েশ্চেন 6 পেজ লিখে ফেলছি, কোনো সমস্যা নেই। এইখানে আসলে এই সুযোগ নাই। এখানে আপনাকে কিন্তু একটা স্পেসিফিক জায়গা দেওয়া থাকে। একটা স্পেসিফিক জায়গা ধরেন আপনি 5 মার্কসের একটা কোয়েশ্চেন লিখছেন, আপনাকে 7-8 সেন্টিমিটার বা 5 সেন্টিমিটার একটা জায়গা দেওয়া থাকবে, আপনার এতটুকুর মধ্যে লিখে শেষ করতে হবে।
তার মানে আপনি কোনো একটা টপিকস পড়ছেন, মানে এটাকে এমন ভাবে পড়তে হবে বা এমন ভাবে জানতে হবে যে জিনিসটা মাথায় রেখে আপনিও যাতে জিস্ট ইনফরমেশনটা ওখানে অ্যাড করে দিতে পারেন, তাহলেই আপনি গেইনার। আপনি যদি মনে করেন যে একটা প্রশ্ন আমি পারি, আমি এটা লিখবো একদম, মানে যতটুকু মন চায় ততটুকু লিখবো, না, এতটুকু লেখার কোনো সুযোগ কিন্তু নাই। সুতরাং যখন আমি পড়বো, টেকনিক্যাল জায়গাটা একটু মাথায় রেখে পড়বো, যে আমি আসলে কোন পরীক্ষা এক্সাম দিচ্ছি, সেখানে আসলে কোন টাইপের কোয়েশ্চেন আসছে, সেই কোয়েশ্চেনের অ্যান্সারটা আমি কতটুকু লিখবো, এটা কিন্তু আপনাকে নিজেকে জাস্টিফাই করতে, আমরা হেল্প করবো ডেফিনেটলি, আমি এখান থেকে হেল্প করবো, বাট আপনাকে জাস্টিফাই থাকতে হবে। আপনি একটা স্পেসিফিক জায়গা পাবেন, সেখানে আপনি কনসেপ্টটা লিখবেন, অথবা আপনি যা জানেন সেটা ব্রিফলি লিখবেন, সংক্ষিপ্ত আকারে লিখবেন, তাহলেই কিন্তু আপনার অ্যান্সার মোটামুটি হয়ে যাবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, যদি বিআইবিএম এর প্যাটার্নের কথা বলি, গ্রামার, ট্রান্সলেশন এবং শর্ট নোটের এই জায়গা থেকে 20 মার্কসের কোয়েশ্চেন থাকে। আবার ব্যাংকিং প্রফেশনাল যা জায়গাটা, যেটা আমি বলে আসছি, জেনারেল ব্যাংকিং, ক্রেডিট, ফরেন এক্সচেঞ্জ, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন, এই জায়গা থেকে প্রশ্ন থাকে। তারপরে ব্যাংকিং ল অ্যান্ড রেগুলেশন, এই জায়গাটা থেকে প্রশ্ন থাকে। অনেকেই এই জায়গাটাকে আলাদা করে, আবার অনেকেই জেনারেল ব্যাংকিং এর সাথে ওইটাকে অ্যাড করে। ব্যাংকিং রিলেটেড জেনারেল নলেজ এখান থেকেও সাধারণত প্রশ্ন থাকে, যেটা আমি শুরুতে আলোচনা করছি। ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার রিটেন পরীক্ষা ভাইবা মিলিয়ে কোয়েশ্চেন 100 মার্কসের। হয়তো কোনো কোনো জায়গায় ভাইবার জন্য 10 মার্কস কমানো হয়, রিটেন পরীক্ষা 90, ভাইবা 10, অথবা রিটেন পরীক্ষা 80, ভাইবা 20, অথবা সামথিং এলস। বাট এই বিআইবিএম এর আমি যে ফরম্যাটটার কথা বলছি, যে 100 মার্কসের যে এক্সাম, এটা যদি 50%-এ চলে আসে, তাহলে কোয়েশ্চেন প্যাটার্নটা ওরা ঠিক রাখে, শুধুমাত্র আপনার মার্কস ডিস্ট্রিবিউশনটা কমে যায়, কোয়েশ্চেনের সাইজটা ছোট হয়ে যায়, কিন্তু ডিস্ট্রিবিউশনটা একই রকম। এবার যদি আমরা সাজেশন, সলিউশন, সিলেবাস নিয়ে আলোচনা করেছি, এবার আমরা আসলে আমাদের কোর্স প্ল্যানটা কিভাবে সাজাবো সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। কোর্স প্ল্যানটা সাজানোর চেষ্টা করছি, যেভাবে আমাদের কোর্স প্ল্যানে আমরা আসলে রাখার চেষ্টা করছি, এটা পুরোটাই আমাদের হচ্ছে স্টাডি প্যাটার্ন। এখানে আমরা বোর্ড ব্রড কোয়েশ্চেনের প্র্যাকটিস করবো, ব্রড কোয়েশ্চেন আমরা পড়বো। ব্রড কোয়েশ্চেন, এটা জেনারেল ব্যাংকিং ইনক্লুডিং লটাকে, ওই যে আমি বললাম একটু আগে, বিভিন্ন ধরনের লটাকে আমরা এখানে অ্যাড করবো, জেনারেল ব্যাংকিং এর সাথে অ্যাড করবো। ক্রেডিটের বোর্ড বোর্ড কোয়েশ্চেন আমরা পড়বো। ক্রেডিট মানে হচ্ছে ক্রেডিট অপারেশন, যেটাকে আপনার ইনভেস্টমেন্ট যদি বলেন ইসলামিক ব্যাংকিং এর ক্ষেত্রে। ফরেন ট্রেড রিলেটেড অ্যাক্টিভিটিতে বোর্ড কোয়েশ্চেন পড়বো। মানি লন্ডারিং রিলেটেড অ্যাক্টিভিটিতে বোর্ড কোয়েশ্চেন পড়বো, কারণ এখান থেকে একটা দুইটা বোর্ড কোয়েশ্চেন সবসময় আসে। বোর্ড কোয়েশ্চেন মানে বড় কোয়েশ্চেন, বড় কোয়েশ্চেন মানে কিন্তু অনেক বড় কোয়েশ্চেন না। দেখেন আমি লিখেছি অল কোয়েশ্চেন কন্টেন্স 5 মার্কস, 5 মার্কস কন্টেন্ট করে, এরকম করে পড়বো। খুব বেশি বড় না, পয়েন্টের উপর বেস করে আমরা পড়ে যাবো। মানে আমরা ম্যাক্সিমাম পড়া পয়েন্টের উপর হাইলাইটেড হব, পয়েন্টের উপর বেস করে আমরা প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবো, পয়েন্ট এবং জিস্ট। খুব বড় করে লম্বা করে কোনো কোয়েশ্চেন লিখে প্র্যাকটিস করার কোনো দরকার নাই, আমরাও সেটা করব না। আইটি বেস কিছু ব্রড কোয়েশ্চেন পড়বো, তবে এটা একদম কম, 5-7টা হয়তো হতে পারে। ইসলামী ব্যাংকিং রিলেটেড কোয়েশ্চেন নিয়ে আমরা আছে, সেই ব্রড কোয়েশ্চেন গুলি নিয়ে আলোচনা করব, বিকজ ইসলামী ব্যাংকিং এর কোয়েশ্চেন, অনেকেই আছেন আপনারা যদি কনভেনশনাল ব্যাংকে থাকেন, যে আমরা কনভেনশনাল ব্যাংকে আছি, আমাদের তো ইসলামী ব্যাংকিং এর অ্যাক্টিভিটিস গুলি সাধারণত থাকে না, কিন্তু আমাদের আমাদের ম্যাক্সিমাম সময়, ম্যাক্সিমাম জায়গায় যেটা হয় যে আপনার ইসলামী ব্যাংকিং রিলেটেড, যদি আপনার কনভেনশনাল ব্যাংকে আপনাদের যদি ইসলামী ব্যাংকিং কোয়েশ্চেন থাকে সিলেবাসে, দেন কিন্তু যদি আপনার কোয়েশ্চেন থাকে, তাহলে আপনি সেই পার্টটা একটু অ্যাড করে নেবেন, আপনি সেই পার্টটা অ্যাড। হ্যালো, আচ্ছা, কেউ কিছু বলতে চাচ্ছেন? আমি আপনাদের টাইম দিব, আমি আমি আগে একটু ওভারভিউটা দিয়ে নিই, দেন আমি টাইম দিব, আপনাদের সাথে শেয়ার করবো, আপনাদের নলেজ শুনবো, আপনাদের কথা শুনবো। ইসলামী ব্যাংকিং এর জন্য আমরা ক্লাস রেখেছি, থাকবে, কারণ অনেক ব্যাংকে ইসলামী ব্যাংকিং এর সাথে অ্যাক্টিভিটিস রয়েছে, ইসলামী ব্যাংকিং ইনভলভমেন্ট রয়েছে। যদি কেউ মনে করেন যে ইসলামী ব্যাংকিংটা আপনার সিলেবাসে নাই, পড়ার দরকার নাই, তাহলে ইসলামী ব্যাংকিং এর একটা বা দুইটা ক্লাস আপনি অমিট করতে পারেন, কোনো সমস্যা নেই, এটা আপনার ইস্যু। বাট আমরা কমপ্লিট কোর্স হিসেবে ইসলামী ব্যাংকিংটা ওখানে অ্যাড করছি। এবং অনেকেই আছেন যে কনভেনশনাল ব্যাংকে আছেন, পরে ইসলামী ব্যাংকিং সুইচ করতে চান,
কারণ আমাদের এখন ইসলামী ব্যাংকিং দিকে আমাদের ঝোঁকটা সবার বেশি। ইন্ডাস্ট্রিও আসলে ইসলামী ব্যাংকিং দিকে মুভ করছে। সো আপনি যদি কোনো একটা কনভেনশনাল ব্যাংক থেকে ইসলামী ব্যাংকিং ভাইবা দিতে চান, সেক্ষেত্রে আপনার এই কোর্সের এই ইসলামী ব্যাংকিং এর দুইটা ক্লাসই আপনার হয়তো সবকিছু সব জায়গায় ক্লিয়ার করে দিতে পারে। সুতরাং যারা কনভেনশনাল কোর্স করছেন, কনভেনশনালি আছেন, যাদের ইসলামী ব্যাংকিং দরকার নাই, একটা দুইটা ক্লাস হয়তো আমরা ইসলামী ব্যাংকিং এ রাখবো। ওই দুইটা ক্লাস আপনি করলে আপনার জানার জায়গাটা একটু ব্রড হবে। আর যদি সুইচের জায়গাটাতে গেলে আপনি একটু এডিশনাল এডিশনাল না, ম্যাক্সিমাম অ্যাডভান্টেজ পাবেন। শর্ট নোট ব্যাংকিং এবং কন্টেম্পোরারি ইস্যুস, যেটা আপনারা দেখেছেন সিলেবাসে থাকে, আমরাও এটা আসলে এটা নিয়ে কাজ করব। আমরা কিছু শর্ট নোট আপনাদেরকে দিয়ে দিব। ডেফিনেটলি ওই 5 মার্কস 7 মার্কস ওই রকম করে ছোট ছোট বা 5-7 লাইনের কোন একটা কন্টেম্পোরারি ইস্যুস নিয়ে একটা টপিকস নিয়ে আপনাদের হয়তো লিখতে বলবো, বা আমি আপনাদের একটা নোট দিয়ে দিব, আপনারা সেটা গোত্র করবেন। করলে মোটামুটি কন্টেম্পোরারি ব্যাংকিং এবং অন্যান্য ইস্যুস গুলি মোটামুটি কভার হয়ে যাবে। এই 6 সাইটের ব্রড কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করব, বা আমরা যেখানে আমাদের অনওয়ার্ড যে ক্লাসগুলি হবে সেই ক্লাসে আমরা এগুলি নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। ব্রড কোয়েশ্চেনের পাশাপাশি আপনারা দেখেছেন এমসিকিউ থাকে, সাধারণত এমসিকিউ থাকে, এবং এমসিকিউতে বেশি মার্কস পাওয়ার পসিবিলিটি থাকে। এমসিকিউতে যারা ভালো করতে পারেন তারা সাধারণত মার্কসটা একটু তাদের একটু হায়ার হয়। সো যারা এমসিকিউ সাইডের জন্য আমরা একটু স্পেশাল কেয়ার নিব। এখানেও আমরা জেনারেল ব্যাংকিং, ক্রেডিট, ফরেন ট্রেড, মানি লন্ডারিং, ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি কম থাকবে। ইনফরমেশন টেকনোলজির এখানে কোয়েশ্চেন কম থাকবে। ইসলামী ব্যাংকিং, কন্টেম্পোরারি ইস্যুস এবং এভ্রিভিয়েশন, এটা খুব জরুরি জিনিস। আহ এটা সহ এমসিকিউ এর একটা প্যাটার্ন তৈরি করবো আমরা। এবং ওই প্যাটার্নটা শুরুর দিকে হয়তো আমরা শেয়ার করব না, গ্র্যাজুয়ালি হয়তো জেনারেল ব্যাংকিং কমপ্লিট হলে জেনারেল ব্যাংকিং এর এমসিকিউ শিটটা দিয়ে দিব, ক্রেডিট কমপ্লিট হলে ক্রেডিটের এমসিকিউ শিট, ফরেন ট্রেড কমপ্লিট হলে ফরেন ট্রেডের এমসিকিউ শিট, দেন অন্যান্য জায়গাগুলো। যে কোর্সটা যে পার্টটা আমরা শেষ করব সেই পার্টের এমসিকিউ আমরা আপনাদেরকে প্রোভাইড করব। এবং এমসিকিউর একটা বা ক্লাসও আমরা ফর্মালি রাখবো। এমসিকিউতে আপনি কিভাবে ভালো করতে পারেন সেই ইস্যুস নিয়েও আমরা কাজ করব। কিছু কিছু জায়গায় হয়তো এমন হতে পারে, এটা 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 আসলে আমার পার্সোনাল টেকনিক, যে এমসিকিউতে 4টা অ্যান্সার হয়তো কিছু কিছু জায়গায় আমি না দিয়ে এমসিকিউর স্পেসিফিক অ্যান্সারটার কথাই বলবো আমি। যেমন আমাদের যদি বলি যে বাংলাদেশে এখন কয়টা ব্যাংক বিদ্যমান রয়েছে, এটার হয়তো অ্যান্সার আমি দিব 57টা, 64টা, 63টা, এটা আপনি 4টা থেকে একটা অ্যান্সার সিলেক্ট করবেন। আমি এই টাইপের কোয়েশ্চেনের চেয়ে বেশি পছন্দ করি বাংলাদেশে এখন কয়টা ব্যাংক আছে এটা শুধু স্পেসিফিক অ্যান্সারটা দিব, যেটা আপনার পড়তে সুবিধা হয় এবং ওই টাইপের পড়াটা আপনার মাথায় বেশি স্টে করে। কারণ একটা কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে গিয়ে গিয়ে যখন 4টা অ্যান্সার নিয়ে আপনি অ্যানালাইসিস করেন, তখন আপনার জন্য সেটা একটু রিস্কি হয়ে যায়। মানে একটু একটু কয়েকটা এডিশনাল ডেটাতে আপনার চোখ বলে যায়। কিন্তু যদি আপনি স্পেসিফিক ওয়ান সিঙ্গেল বা ওয়ান সেন্টেন্সে আপনার যদি অ্যান্সার হয় বা দেওয়া থাকে, সেটা যদি আপনি পড়েন, তাহলে এটা আপনার বেশি শর্টকাট ওয়েতে মাথায় থাকে। দুইটা প্যাটার্নই রাখবো আমরা। যেহেতু পরীক্ষায় এমসিকিউ টাইপের আসে, পরীক্ষায় এমসিকিউর উপরই প্রায়োরিটি দেওয়া হয়, আবার সিঙ্গেল অ্যান্সারও থাকে। আমরা দুই ধরনের, যেটা যেখানে দেওয়া সম্ভব, আমরা দুই ধরনের অ্যান্সারকে কম্বাইন করে একসাথে এমসিকিউ কোয়েশ্চেন সেট তৈরি করব, যেটার নাম এমসিকিউই থাকবে। সিঙ্গেল অ্যান্সারটাকেও আমরা এমসিকিউর ভিতরেই অ্যাড করবো ইনশাল্লাহ। কেস স্টাডি খুব ইম্পর্টেন্ট টপিকস। কেস স্টাডি নিয়ে সচরাচর কোয়েশ্চেন আসে, বিশেষ করে যারা সিনিয়র লেভেলে পরীক্ষা দিবেন, বিশেষ করে যারা এক্সিকিউটিভ পোস্টের জন্য পরীক্ষা দিবেন, তাদের এই কেস স্টাডির জায়গাটা কিন্তু একটু রিগোরাস হয়। নর্মাল যারা ধরেন নিচের লেভেলের, অর্থাৎ নিচের লেভেলের মানে হচ্ছে ধরেন জুনিয়র অফিসার থেকে অফিসার, অফিসার থেকে সিনিয়র অফিসার, এই টাইপের কেস স্টাডিটা নর্মাল হয় বা কম থাকে কেস স্টাডি। একদম মানে হিট টু হিট বা হেড টু হেড কোয়েশ্চেন থাকে বেশি। বাট সিনিয়র লেভেলে কিন্তু কেস স্টাডি অথবা ইনডাইরেক্টলি কোয়েশ্চেন ঘুরিয়ে দেওয়া, এই টেন্ডেন্সিটা বেশি থাকে। কারণ আপনি সিনিয়র, আপনার এটা ধরতে পারা মানেই হচ্ছে আপনার ব্যাংকিং এক্সপিরিয়েন্সের টেস্ট নেওয়া। সো কেস স্টাডি নিয়েও আমরা কাজ করব। জেনারেল ব্যাংকিং রিলেটেড অ্যাক্টিভিটিসটা আমি এখানে অ্যাড করব, ক্রেডিটের কেস স্টাডি অ্যাড করব, তবে ক্রেডিটের কেস স্টাডি কম থাকবে। হয়তো আইসিআরআর অথবা রিশিডিউলিং, এই টপিকস নিয়ে কিছু কেস স্টাডি থাকবে, খুব বেশি কেস স্টাডি থাকবে না। ডকুমেন্টেশনের ইস্যুস গুলি নিয়ে কিছু কেস স্টাডি থাকবে। রাইট অফ সেট আপ বা অ্যাসাইনমেন্ট অফ প্রসিড, এই জায়গাগুলি নিয়ে কিছু কেস স্টাডি থাকবে, বাট ক্রেডিটের কেস স্টাডি কম। জেনারেল ব্যাংকিং রিলেটেড অ্যাক্টিভিটিসে প্রচুর পরিমাণ কেস স্টাডি প্র্যাকটিস করা যায় চাইলে। আমরা এখানে যত সম্ভব ইম্পর্টেন্ট এবং ইনফরমেটিভ কেস স্টাডিগুলি ইনকর্পোরেট করে আপনাদেরকে একটা শীট দেওয়ার চেষ্টা করি।
যেখানে জেনারেল ব্যাংকিং রিলেটেড কেস স্টাডি থাকবে, ক্রেডিটের কেস স্টাডি থাকবে, ফরেন ট্রেডের কেস স্টাডি থাকবে, মানি লন্ডারিং রিলেটেড কেস স্টাডি থাকবে, মানি লন্ডারিং রিলেটেড কেস স্টাডিও কম থাকবে। ম্যাক্সিমাম কেস স্টাডি কাভার হয় জেনারেল ব্যাংকিং অ্যান্ড ফরেন ট্রেড, এই দুইটা টপিকস এর উপরই বেশি কেস স্টাডি কাভার। মোটামুটি আমরা আসলে তিনটে টপিকস নিয়ে কাজ করার চেষ্টা করব। এমস ব্রড কোয়েশ্চেন নিয়ে কাজ করব। ব্রড কোয়েশ্চেনটা যেহেতু আপনাদের এখান থেকে কোয়েশ্চেন থাকে, এটা নিয়ে কাজ করব। এমসিকিউ বা সিঙ্গেল অ্যান্সার যেভাবেই আপনি বলেন না কেন সেটা নিয়ে কাজ করব। কেস স্টাডি নিয়ে কাজ করব। এই তিনটে স্টেপে যেই জায়গায় আমরা কাজ করব, প্রত্যেকটা জায়গার শিটটা সিনোপসিস যেটা, সেটা আমরা আপনাদেরকে প্রোভাইড করবো ইনশাআল্লাহ। সিনোপসিসটা প্রোভাইড করব, ক্লাস শেষে সিনোপসিসটা প্রোভাইড করব, রেকর্ডিংটা ক্লাস গ্রুপে প্রোভাইড করব। যারা রেগুলার বেসিসে, যেহেতু অনেক সময় অনেকেরই ইমার্জেন্সি ইস্যুর কারণে ক্লাস নাও করতে পারেন, আমরা আপনারা রেকর্ডিং শুনে আপডেটেড থাকতে পারবেন ইনশাল্লাহ। খুব জোর দিচ্ছি একটা কথা, অ্যাপার্ট ফ্রম মাই এই তিনটা টপিকস, এই তিনটা টপিকস এর বাহিরে আপনাকে সেলফ স্টাডি বলে একটা টোনও আমরা রাখবো এখানে, যেটা আসলে আসলে আপনার কাজ, এটা আসলে আমার কাজ না। কারণ আমার ব্যাংক টু ব্যাংক অ্যানালাইসিস করে মিশন ভিশন বা হিস্ট্রি অফ ইউর অর্গানাইজেশন বের করাটা আমার পক্ষে সম্ভব না। বাট এই জায়গা থেকেও কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন আসে। আপনার ব্যাংকের, আপনি যে প্রতিষ্ঠানে আছেন, ব্যাংক বানান ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, সেখানকার মিশন ভিশন হিস্ট্রি, অথবা আপনার যে ক্রেডিট ইনভেস্টমেন্ট বা জেনারেল ব্যাংকিং এ কি কি এডিশনাল ফিচার বৈশিষ্ট্য রয়েছে, কোন কোন প্রোডাক্ট জেনারেট করেছে আপনার ব্যাংক, অথবা আপনার ব্রাঞ্চে কোন কোন প্রোডাক্ট জেনারেট করেছে, এই টাইপের কোয়েশ্চেন থাকতে পারে। ইউর ব্রাঞ্চ অফ ডেস্ক পারফরমেন্স, অথবা আপনার ব্রাঞ্চ অথবা আপনার ডেস্কের পারফরমেন্স নিয়েও প্রশ্ন থাকতে পারে। এটা কেমন হতে পারে? এটাকে যেমন হতে পারে, আপনি কোথায় কাজ করেন, আপনি বললেন আপনি কোন একটা ভাইভাতে গেলেন, আপনাকে বললো আপনি কোথায় কাজ করেন, আপনি কোন একটা ব্রাঞ্চের নাম বললেন, আপনাকে বলা হলো সেই ব্রাঞ্চের 5জন ভালো কাস্টমারের নাম বলো। অথবা আপনার ডিপোজিট টার্গেট কত ছিল, আপনি কত ডিপোজিট অ্যাচিভ করেছেন। অথবা আপনার এই কাস্টমার কি আপনার ব্রাঞ্চে আছে কিনা, সেই কাস্টমারের এক্সপোজার কেমন, প্রশ্ন করতে পারে। তার মানে কমপ্লিটলি আপনার ডেস্ক, আপনার অফিস রিলেটেড অ্যাক্টিভিটিস গুলি নিয়েও কোয়েশ্চেন করতে পারে ভাইভাতে। তবে এই ইউর ব্রাঞ্চ অর ডেস্ক পারফরমেন্স, এটা ভাইবার জন্য, ভাইবার রিলেটেড অ্যাক্টিভিটিস। বাট এক আর দুই, এই দুই জায়গা থেকে আপনাকে রেগুলার প্রমোশন রিলেটেড রিটেন এক্সামে কিন্তু কোয়েশ্চেন দিতে পারে। কথা হচ্ছে, আপনি হয়তো বলার চেষ্টা করছেন যে ভাইয়া যদি বিআইবিএম কোয়েশ্চেন করে অথবা আইবিএম কোয়েশ্চেন করে, তাহলে আমার ব্যাংকের মিশন ভিশন না, ওদের কাছে আসলে ইনস্ট্রাকশন দেওয়া থাকে। মানে আপনি একটা ব্যাংকে চাকরি করেন, সেই ব্যাংকের যদি মিশন ভিশন বা ব্যাংকের হিস্ট্রি যদি আপনি না জানেন, তাহলে তো আপনি আসলে সেই ব্যাংকে আপনি সেই ব্যাংকে তো আসলে সাস্টেন করছেন না, এক্সিস্ট করছেন না, অথবা আপনি সেইটার আসলে প্রপার ওনারশিপ নিচ্ছেন না। সো মিশন এই ভিশন জুতাই ইয়ে কর ছড়ায় দে আনছি জুবাই। ফর ইউর অর্গানাইজেশন এবং আপনার প্রোডাক্ট ফিচার, এই টাইপের অ্যাক্টিভিটিস গুলি নিয়ে পরীক্ষা কিন্তু প্রশ্ন থাকে না, বেশি থাকে না, একটা বা দুইটা থাকে। এইটাতে কিন্তু আপনার নিজের একটু কাজ করতে হবে, নিজের একটু হয়তো দুই চারটা প্রশ্ন বা ওই টপিকস গুলি একটু দেখে নিজে একটু সামারি করে এই জায়গাটাতে একটু গ্রুম আপ হতে হবে। মোটামুটি এতটুকু হচ্ছে আমাদের পড়ানোর প্যাটার্ন। আমরা পড়াবো যে আমাদের যে এই কোর্স কন্ডাক্ট করবো, সেই কোর্সে আমরা কোন প্যাটার্নে পড়াবো সেটা দেখানোর চেষ্টা করেছি আমরা এতটুকু পর্যন্ত। এবার আমি চলে আসি খুব ইম্পর্টেন্ট একটা টোনে, যেটা আমাদের অনেকেরই খুব মানে প্রয়োজন। সেটা হচ্ছে আমাদের এখানে, আমাদের এই ব্যাচে বিভিন্ন হায়ারার্কির বিভিন্ন পার্সন অ্যাড হয়েছে। কেউ হয়তো একটু ছোট পোস্টের জন্য প্রমোশন রিটেন পরীক্ষা দিবে, কেউ হয়তো বড় পোস্টের জন্য প্রমোশন রিটেন পরীক্ষা দিবে, কারো হয়তো রিটেন পরীক্ষা নাই, শুধু ভাইবা আছে। বিভিন্ন তিন টাইপেরই কিন্তু রয়েছে। তো আমরা আসলে তিন টাইপের পার্টিসিপেন্টদের কথা মাথায় রেখে কোর্সটাকে জাস্ট দুইটা অংশে ডিভাইড করব। দুইটা অংশে ডিভাইড করব মানে হচ্ছে জেনারেল টপিকস নিয়ে আমাদের কিছু ক্লাস থাকবে, যেখানে সকল ডেজিগনেশনে সবাই সেখানে জয়েন করতে পারবেন, সবার জন্য সেটা ইফেক্টিভ। আর স্পেশাল টপিকস এর উপর বেস করে আমরা এডিশনাল কিছু ক্লাস অ্যারেঞ্জ করব, যেটা শুধুমাত্র এক্সিকিউটিভ বা হায়ার লেভেলে যারা প্রমোশন প্রমোশন শেখার, তাদের হচ্ছে আমরা স্পেশাল কিছু ক্লাস রাখবো। কারণ এক্সিকিউটিভ লেভেল বা সিনিয়র লেভেলে যারা আছেন, তাদের জন্য সাধারণত জুনিয়র লেভেলের মতো করে কেস স্টাডি হয় না, আমি আগেই বলেছি। তো যেহেতু ওই টাইপের কেস স্টাডি হয় না, এবং তাদের টপিকস গুলিও একটু সাধারণত ইনডাইরেক্ট হয়, অথবা উম, একটু একটু ডেপথ টপিকস নিয়ে কাজ করে। সো তাদের নিয়ে আমরা এডিশনালি একটু আলোচনা বা এডিশনাল ক্লাসের অ্যারেঞ্জমেন্ট করব,
যে ক্লাসে শুধুমাত্র হায়ার সিনিয়র হায়ারার্কি যারা আছেন তারাই শুধুমাত্র সেই ক্লাসে জয়েন করতে পারবে। প্রশ্ন হচ্ছে, কেউ যদি মনে করেন জুনিয়র লেভেল থেকে যে ভাইয়া আমি ওখানে জয়েন করতে চাচ্ছি, কোনো সমস্যা নেই, আমরা এই গ্রুপে কমন গ্রুপেই মেসেজ দিব, লিংক পাঠাবো, যে কেউ জয়েন করতে পারে। শুধুমাত্র আমি এখানে লিখে দিব এটা হচ্ছে হায়ার ডেজিগনেশন যারা তাদের জন্য এই ক্লাস মানে আমরা অ্যারেঞ্জ করছি। সুতরাং যারা হায়ার ডেজিগনেশনের না বা এক্সাম বা রিটেন পরীক্ষা দিবেন না তারা সেই ক্লাস না করলেও কোনো সমস্যা হবে না। করলে আপনার নলেজ লেভেলটা বাড়বে, আপনি করতে চাইলে করতে পারেন, কারণ সবার জন্য সেটা ওপেন। বাট সবার জন্য সেটা ওপেন সবার জন্য সেটা ওপেন বাট আপনি চাইলে এডিশনালি সেখানে অ্যাড হলে আপনার একটু ভ্যালু অ্যাড। আর যেহেতু সিনিয়র যারা থাকবেন বা সিনিয়র এক্সিকিউশনে যারা যাবেন তাদের কাছ থেকে হয়তো আপনি নলেজ শেয়ার করলেও আপনার হয়তো নলেজের জায়গাটা আরেকটু স্প্রেডফুল হবে। ক্লাস প্ল্যান, আমরা আসলে কোন প্ল্যানে ক্লাস করতে চাচ্ছি। আমি যে প্ল্যানটা রেডি করছি সেই প্ল্যানটা জাস্ট আমি আপনাদের সামনে ডেমনস্ট্রেটেড করছি। তার মানে এইটাই ফাইনাল এরকম কিন্তু না। মানে আমি প্ল্যান করছি এভাবে হলে কোর্সটা মানে প্রপার ওয়েতে আমি শেষ করতে পারবো, সেই পার্সপেক্টিভ নিয়ে আমি প্ল্যানটা এভাবে করেছি। আমি রিটেন প্রিপারেশনের জন্য যা অল গ্রেডে যারা আছে, সকল গ্রেড, এখানে জুনিয়র সিনিয়র বলতে কেউ নাই, সবাই সবাই এই ক্লাসগুলিতে অ্যাটেন্ড করবেন। আমরা জেনারেল ব্যাংকিং এর উপর 3টা ক্লাস রাখবো। ল অ্যান্ড প্র্যাকটিস উইথ জেনারেল ব্যাংকিং এর একটা পার্ট, সেটার উপর আমরা 2টা ক্লাস রাখবো। ক্রেডিট ম্যানেজমেন্ট অর্থাৎ ফরেন ক্রেডিটের উপর, অর্থাৎ যেটাকে আমরা ইনভেস্টমেন্ট যদি ইসলামিক ব্যাংকিং এ বলি, ক্রেডিট ম্যানেজমেন্টের উপরে 4টা ক্লাস রাখবো। ফরেন ট্রেডের উপর আমরা 4টা ক্লাস রাখবো। মানি লন্ডারিং এর উপর আমরা 2টা ক্লাস রাখবো। ইসলামী ব্যাংকিং এর উপর আমরা একটা ক্লাস রাখবো, সিঙ্গেল একটা ক্লাস। ইনফরমেশন টেকনোলজির উপর আমরা একটা ক্লাস রাখবো। ইসলামী ব্যাংকিং এর ক্ষেত্রে একটু বলে রাখি, যদি কেউ 100% ইসলামী ব্যাংকিং এর এমপ্লয়ি হন এবং যদি তিনি মনে করেন যে ভাইয়া আমার এটা আরেকটু বেশি জানা দরকার, দেন উই উইল এক্সটেন্ড দ্য ক্লাস, অথবা তাকে আমরা এডিশনালি কোন একটা সিনপসিস অ্যাড করে দিব। কারণ ইসলামী ব্যাংকিংটা আমি আমি ধরে নিচ্ছি যে কনভেনশনাল ব্যাংকার যারা আছেন তাদের ইসলামী ব্যাংকিং এর রুডিমেন্টারি যে নলেজটা থাকা দরকার অতটুকু দেওয়ার জন্য আমি আমার একটা ক্লাস এনাফ। দ্যাটস আমি এখানে একটা একটা ক্লাসের প্ল্যানটাই এক্সিকিউট করেছি। কেউ যদি মনে করেন যে একের অধিক ক্লাস নেবেন হলে ভালো হয়, আমি এডিশনাল একটা ক্লাস অ্যাড করে দিব। ইটস ডিপেন্ড অন ইউর ওপিনিয়ন অর অন ইউর ডিমান্ড। ইনফরমেশন টেকনোলজি একটা ক্লাস ইজ এনাফ। শর্ট নোটের উপর আমরা 2টা ক্লাস নিব, এটাই ইম্পর্টেন্ট, কারণ আমরা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পার্টিসিপেন্টদের ক্ষেত্রে এই জায়গাটাতে ক্লেম থাকে যে কি পরীক্ষা দিতে গেছি, কি একটা টপিকস আসছে, কিছু লিখতে পারিনি, মাথায় আসে নাই। মানে আমরা তো এখন আসলে ওরকম ওরকম এক্সটেন্ডেড ভার্সনের লেখার মধ্যে যাই না, প্র্যাকটিসে থাকি না, আমরা পারি, প্র্যাকটিসে থাকি না। তো আমরা কিছু স্পেসিফিক টপিকস দিয়ে দিব আপনাদেরকে, অথবা হ্যান্ড নোট টাইপের দিয়ে দিব। আমরা সেই টপিকস গুলি নিয়ে ডিসকাশন করব, মানে সোজা করে আলোচনা করব, যাতে করে আপনি আমার, কারণ আপনার আপনার ইংলিশ নলেজ আমার চেয়ে ভালো ম্যাক্সিমাম ক্ষেত্রে। আমরা জাস্ট একটা একটা টপিক নিয়ে ডিসকাস করব। ধরেন আমরা এই কেয়ারটেকার গভর্নমেন্টের, ইন্টেরিয়র গভর্নমেন্টের সফলতা ব্যর্থতা নিয়ে আলোচনা করতে বলি, আমি লিখলাম। অথবা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে এটা কি ইফেক্ট ফেলবে, আমি লিখলাম। ডলার ক্রাইসিসের আমার এখন বর্তমান অবস্থা কি, আমি লিখলাম। বাংকা ইন্স্যুরেন্স বলতে কি বুঝি, এটা আসলে ইফেক্ট কি, আমি লিখলাম। এই নিয়ে ব্যাংকিং এবং কন্টেম্পোরারি ইস্যুস গুলি নিয়ে আমরা হয়তো 20 থেকে 25টা শর্ট নোট টাইপের একটা শিট আপনাদেরকে দিব। ওইটার উপর বেস করে আমরা আবার একটা ক্লাস নিব বা 2টা ক্লাস নিব। আমি 2টা ক্লাস প্ল্যান করেছি বিকজ এই জায়গাটা অনেকে কঠিন মনে করেন, অনেকে ফ্রি হ্যান্ডে লিখতে গিয়ে প্রবলেম হয়। দ্যাটস ওয়াই এটাকে আমি এখানে 2টা ক্লাস রেখেছি। 2টা ক্লাসে আমরা যখন একটু ডিসকাস করে নিব তখন আপনি আসলে আমার ওই শিটটা না পড়ে নিজেরাই আসলে প্ল্যান করতে পারবেন ইনশাল্লাহ। এমসিকিউ রিভিউ, আমি শুরুতে বলেছি আমি এমসিকিউ প্রত্যেকটা পার্ট মিলিয়ে আমরা এমসিকিউ একটা শিট দিব। একটা শিট হতে পারে অথবা 4টা শিট হতে পারে। ইট মিনস ধরেন জেনারেল ব্যাংকিং এবং ল অ্যান্ড প্র্যাকটিস এতটুকু ক্লাস আমরা কাভার করেছি। কাভার করার পরে লিঙ্কটা দিয়ে দাও। আমরা কাভার করেছি। কাভার করার পরে আহ, আপনি আমরা ওই জেনারেল ব্যাংকিং এর পরে জেনারেল ব্যাংকিং এর শিটটা কাভার করলাম, এমসিকিউটা ওখানে দিয়ে দিলাম, অতটুকু কাভার আপ হয়ে গেল। তারপরে ক্রেডিটটা শুরু করে ক্রেডিট, কারণ যেহেতু আমি নিজে আপনাদের মানে ঠিক যেই জায়গাটাতে যেই পড়াটাতে অ্যাড হলে অ্যালাইন হলে আপনার জন্য সুবিধা হবে আমরা সেভাবে এগোনোর চেষ্টা করবো। মানে হ্যাজার্ড কমার্শিয়ালি একটা কোর্স শেষ করতে হবে, শেষ করে দিব, এই জায়গাটাতে আমরা যাওয়ার চেষ্টা করব না। এবং আমাকে ওইরকম করে রিকোয়েস্ট করেন না। যেমন আমি এখানে বলেছি জেনারেল ব্যাংকিং 3টা ক্লাস,
ল অ্যান্ড প্র্যাকটিস দুইটা ক্লাস। আমি আসলে কোর্সের মধ্যে যে যে কন্টেন্টগুলি অ্যাড করব, ওই কন্টেন্টগুলি শেষ করতে গিয়ে যদি আমার আরো দুইটা ক্লাস এডিশনালি নিতে হয় আমি কিন্তু নিব, আপনাদের ক্লাস কিন্তু বাড়বে তো। কিন্তু আমাকে ওটা বলা যাবে না ভাইয়া যেভাবে হোক কম্প্রেস করে আপনি এই দুইটা ক্লাসের মধ্যে এটা শেষ করে দেন, এটা কিন্তু বলা যাবে না। আমরা কোর্সটা যেভাবে করছি, মানে কোর্সটা শেষ করলে পরে যাতে আপনি বলতে পারেন যে আমি হয়, আর এমন হতে পারে যে আপনি রিটেন পরীক্ষা টিকলেন না, কিন্তু আপনার নিজের ভিতরে কনফিডেন্স আসলো যে আমি আসলে অনেক কিছু শিখেছি। এই অনেক কিছু শেখানোর জায়গাটা নিয়ে আমরা আসলে কাজ করার চেষ্টা করি। এমসিকিউ রিভিউর জন্য আমরা দুইটা ক্লাস রেখেছি, বিকজ আপনাদের অনেক জায়গায় প্রবলেম হবে যে আমি একটা এমসিকিউর অ্যান্সার দিয়েছি, অ্যান্সার শিটে আপনি আপনি বলবেন যে ভাইয়া এটা কেন অ্যান্সার এটা, অথবা ধরেন কোনো একটা ল নিয়ে আমরা কথা বলছি, ল এর কোনো একটা টার্ম নিয়ে আমি কথা বলছি, আমি এমসিকিউ তে দিয়েছি যে এটা কোম্পানি একটা 39 সেকশনে আছে। এখন আপনার খুব কিউরিয়াসিটি 39-এ আসলে কি বলেছে, জানার খুব ইচ্ছা। তো এই এমসিকিউ রিভিউতে আমরা যে এমসিকিউ কোশ্চেন গুলি দিব সেগুলি টোটাল প্রথম থেকে শেষ পর্যন্ত রিভিউ করবো। এটার অ্যান্সার সি, কেন সিটা হয়েছে, এটার অ্যান্সার বি, কেন বিটা হয়েছে, এরকম অ্যানালাইসিস করবো। এমসিকিউর জন্য আমরা দুইটা ক্লাস রেখেছি। রেগুলার যারা আছেন অল গ্রেড টোটাল নাম্বার অফ ক্লাস হচ্ছে 21টা দিয়ে আমি মোটামুটি প্ল্যান করেছি কোর্সটা আমরা প্রপার ওয়েতে শেষ করতে পারবো। বাট তারপরেও যদি আমার প্রয়োজন হয় দেন উই উইল টেক এডিশনাল ক্লাস রিগার্ডিং দিস ইস্যুস। খুব ইউনিকলি আমরা নতুন করে একটা চ্যাপ্টার এটার সাথে অ্যাড করবো, সেটা হচ্ছে ভাইভা প্রিপারেশন। এটাও অল গ্রেডের জন্য, সকল গ্রেড এই ভাইভা প্রিপারেশনের এই ক্লাসে জয়েন করবেন বা থাকবেন। জেনারেল ব্যাংকিং এর ল নিয়ে আমরা একটা ক্লাস করব, এটাতে পুরোটাই ভাইবার টোটাল স্ট্রাকচার নিয়ে আমরা কথা বলবো। ভাইভাতে দিতে গেলে জেনারেল ব্যাংকিং এর ল থেকে কি কি প্রশ্ন করতে পারে সেগুলি, এই জায়গাগুলিতে আমরা যেমন বুকিশ অ্যাক্টিভিটি পারফর্ম করব, বইয়ে যা আছে সেটাকে সহজ করে পড়ার চেষ্টা করব। এই জায়গাটাতে আমরা প্র্যাকটিক্যাল জায়গাটাতে চলে যাব, মানে বেসিকলি আসলে কি জায়গায় প্রশ্ন করে। আপনারা হয়তো আমার আমার নোটেশন দেখেছেন শুরুর দিকে, আমি দিস ইজ মাই ফিফথ ব্যাংক, লাস্ট 4-5 ইয়ার্সে আমি 5টা ব্যাংক সুইচ করেছি। সো আপনারা হয়তো যারা সুইচ করেছেন তারা জানেন, আর যারা সুইচ করেননি তারা হয়তো এটা জানেন না। একটা ব্যাংকের সুইচ, এক ব্যাংক থেকে আরেক ব্যাংক যাওয়া, ইটস ওয়ান কাইন্ডস অফ একটা সার্টিফিকেশন অ্যাচিভ করা, বিলিভ মি। একটা সার্টিফিকেশন অ্যাচিভ করা মানে আপনি কোন একটা কোয়ালিফিকেশন অ্যাচিভ করা একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে সুইচ করার সমান। বিকজ একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে সুইচ করতে গেলে আপনার স্যালারি নেগোসিয়েশনের ইস্যু আছে, এমডিসিইউ বা ডিএমডি দের ভাইবা ফেস করার সুযোগ আছে, জেনারেল ডেস্কের ভাইবা ফেস করতে হয়, আপনার স্যালারির সাথে ওখানকার স্যালারি অ্যালাইন হচ্ছে কিনা, আপনার পিএফ এর এখানকার কন্ডিশন ওখানকার কন্ডিশন অ্যালাইন আছে কিনা, আপনি স্যাটিসফাইড কিনা, আপনার এনভায়রনমেন্ট যে নতুন এনভায়রনমেন্টে যাচ্ছেন সেটা কপ আপ আপনি করতে পারবেন কিনা, সেখানে আপনি কোনো ধরনের স্ট্রাগল ফেস করছেন কিনা, যদি স্ট্রাগল ফেস করেন সেটা ওভারকাম কিভাবে করছেন, অল আর লার্নিংস। সো এই যে ভাইবা প্রিপারেশনের আমরা যে এই যে ক্লাসটা 3টা ক্লাস রাখবো, এটা জেনারেল ব্যাংকিং এর ল একটা ক্লাস থাকবে, ক্রেডিট ম্যানেজমেন্ট, ফরেন ট্রেড, এটা আসলে একদম ফর্মালি ভাইভাতে কোন টাইপের প্রশ্ন থাকে সেই টাইপের কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। আবার মানে নিজের এক্সপিরিয়েন্স বলি, কোনো একটা ব্যাংকের সিও, 3 টাইমস সিও ছিলেন উনি, ওনার একটা ডায়েরি আমি কোনোভাবে কালেক্ট করতে পেরেছি, আমার কাছে আমি পেয়েছি, বা উনি আমাকে দেখিয়েছেন যে আমার কাছে দেখো, তোমরা যে মনে করো আমি মানে স্যার হচ্ছে আসলে ফরেন ট্রেডের এক্সপার্ট না, মানে ফরেন ট্রেডে স্যার কাজ করেন, স্যার হচ্ছে জেনারেল ব্যাংকিং এবং এইচআর আর ক্রেডিট এক্সপার্ট হয়ে তিনি এমডি হয়েছে। তো আমি হঠাৎ করে স্যারকে জিজ্ঞেস করলাম যে স্যার আপনি ফুটফাট করে কিভাবে এই মানে ফরেন ট্রেডের কোয়েশ্চেন জিজ্ঞেস করেন আপনার ভাইভাতে, এবং আপনার কি একটু ভয় লাগে না যে ফরেন ট্রেডে আপনার কত ডেপ নলেজ আছে কিনা, আপনি কি সিডিসিএস পাস করেন নাই, ইউসিপি আপনি কতটুকু পড়েছেন। তো স্যার আমাকে বলতেছে এমডি হলে সবই পড়তে হয়। শোনো আমরা তো আসলে এরকম করি না, আমি যেটা করি সেটা হচ্ছে আমার এক্সপার্ট কয়েকজন আমার সাবঅর্ডিনেট স্টুডেন্ট বলো বা কলিগ আছে যাদেরকে আমার কাছে ট্রাস্টেড মনে হয় যে দে আর নোন ভেরি ডিপলি অ্যাবাউট ফরেন ট্রেড অর ক্রেডিট আদার থিংস, তাদের সাথে ডিসকাস করে রিলেভেন্ট ইস্যুস নিয়ে আমি কিছু কোশ্চেন রেডি করে রাখি। স্যারের একটা ডায়েরি আমাকে দেখিয়েছে যে আমি ঘুরে ফিরে এখান থেকে প্রশ্ন, এটা বলার কারণ হচ্ছে আমাদের যারা সিনিয়র লেভেলে থাকেন ম্যাক্সিমাম ধরেন ডিএমডি বা এএমডি বা এমডি লেভেলে যারা থাকেন তারা কিন্তু ডেস্ক ওয়ার্কের সাথে থাকে না, ম্যাক্সিমামই তাদের কোয়েশ্চেন কিন্তু প্যাটার্ন বেজ হয়। তো আমরা এই 3টা ভাইবা প্রিপারেশন কোর্সের 3টা ভাইবা ক্লাসে আমরা আসলে আপনাদেরকে ওই প্যাটার্নটা ধরানোর চেষ্টা করব, যেটা হয়তো আপনার ভাইবা প্রিপারেশনে বা ভাইবা ফেসের ক্ষেত্রে এডিশনালি ট্রাস্ট বিল্ড আপ করবে।
কষ্টের জায়গা এটা আপনাদের জন্য সম্ভবত, কারণ আমরা এক্সামের কন্ডিশনও রেখেছি। আমরা এক্সাম নিব যদি যখন আমরা জেনারেল ব্যাংকিংটা শেষ করে ফেলবো, জেনারেল ব্যাংকিং শেষ করার পর, কমপ্লিট জেনারেল ব্যাংকিং শেষের পর আমরা একটা এক্সাম নিব জেনারেল ব্যাংকিং এর উপর। সেটা হয়তো এমন হতে পারে যে, সে আমি বললাম 6টা ব্রড কোশ্চেন দিলাম আমি আপনাকে, 5 মার্কস করে 30, 10টা এক কথা উত্তর দিলাম 10, 10টা এমসিকিউ দিলাম 50। কোয়েশ্চেনটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব, আপনারা প্রিন্ট করে নেবেন, প্রিন্ট করে নিজের মতো করে লিখবেন, লিখে আমাকে কোয়েশ্চেনটা ছবি তুলে পাঠাবেন। আর কোনো কিছু দরকার, মানে খুব প্রেশার নেওয়ার কিছু নাই, ডেডলাইন থাকবে না, কোনো কিছু থাকবে না। তবে আপনাদের জেনারেল ব্যাংকিং ওই এক্সামের পরে আমরা পরের কোর্সটা অর্থাৎ ক্রেডিট ম্যানেজমেন্ট ধরি বা ফরেন ট্রেড ধরি এটা স্টার্ট করব। মানে একটা কোর্স যেটাই শেষ করি আমরা, জেনারেল ব্যাংকিং বলি, ক্রেডিট বলি বা ফরেন ট্রেড বলি, বা যেটাই শেষ করি না কেন, একটা টপিক শেষ করার পর সেটার পরে একটা এক্সাম আমাদের হবে, সেই এক্সামের পরে আমরা পরের টপিক্সটায় যাব। ইটস মাই প্ল্যান। তো এক্সামের দিক থেকে চিন্তা করলে আমরা প্ল্যান করেছি জেনারেল ব্যাংকিং এর ল নিয়ে একটা ক্লাস, একটা এক্সাম থাকবে, ক্রেডিট ম্যানেজমেন্ট নিয়ে একটা এক্সাম থাকবে, ফরেন ট্রেড নিয়ে একটা এক্সাম থাকবে, ব্যাংকিং এন্ড কন্টেম্পোরারি ইস্যুস নিয়ে আমাদের একটা এক্সাম থাকবে। টোটাল আমরা 4টা এক্সামের প্রিপারেশন রাখছি। আমি শুরুর দিকে বলেছিলাম যে এক্সিকিউটিভ এবং হায়ার ডেজিগনেশনের জন্য আমরা স্পেশালি 4টা এডিশনাল ক্লাসের অ্যারেঞ্জমেন্ট করব। জেনারেল ব্যাংকিং এবং ল নিয়ে আমরা একটা ক্লাস অ্যারেঞ্জমেন্ট করব। এই ক্লাসটায় আমি আসলে বলার চেষ্টা করব যে জেনারেল ব্যাচে আমরা যা যা পড়েছি তার বাইরে এডিশনাল জেনারেল ব্যাংকিং এবং লতে আপনার কি পড়তে হবে এবং সেটা কিভাবে পড়তে হবে। সেম একই রকম ক্রেডিটের ক্ষেত্রে, সেম একই রকম ফরেন ট্রেডের ক্ষেত্রে। মিসেলেনিয়াস ইস্যুতেও অনেক সময় থাকতে পারে যে কিছু ইস্যুস থাকে যে জেনারেল ব্যাচের জন্য অত ইম্পর্টেন্ট না, আপনাদের জন্য ইম্পর্টেন্ট। এই টাইপের একটা, এটাকে ওপেন ডিসকাশন সেশনও বলতে পারি। আমরা একটা সেশন রাখবো, যেই সেশনে আমরা আসলে আপনাদের ফাইনাল ওই 3টা জেনারেল ব্যাংকিং, ক্রেডিট ম্যানেজমেন্ট এবং ফরেন ট্রেডের পরে আপনাদের বাকি কোন জায়গাতে কতটুকু কাজ করা দরকার, সেটা নিয়ে কিভাবে কাজ করবেন সেটা নিয়ে আমরা কথা বলবেন। টোটাল নাম্বার আমাদের, টোটাল কোর্সে টোটাল নাম্বার অফ ক্লাস আমাদের থাকবে অল গ্রেডের জন্য 28টা, আর যারা সিনিয়র থাকবেন সিনিয়রের জন্য 32। বাট এই 32 জুনিয়ররা চাইলে করতে পারবে, কারণ এই 32টা ক্লাসের জন্য সিনিয়রদের কাছ থেকে আমরা এডিশনাল কোনো পেমেন্ট কিন্তু নিব না। হ্যাঁ, সেম পেমেন্টই আমাদের সবার। সুতরাং যারা জুনিয়র আছেন বা মানে যারা মনে করেন যে এক্সিকিউটিভের টাফ জায়গাগুলি আমার জানা দরকার, অথবা ওই কনসেপ্ট ট্রিকি জায়গাগুলি আমি একটু মাথায় নিব, তারা চাইলে সেখানে ওই ক্লাসে জয়েন করতে পারবেন, ওপেন সবার জন্য। যেহেতু 28 ক্লাস, আপনারা যদি নর্মালি চিন্তা করেন যে একটা শুক্র এবং শনিবার আমাদের ক্লাস থাকবে 2 দিন, তাহলে এক মাসে 8টা ক্লাস পাই আমরা। যদি 3 মাসে নেই তাহলে 3 8 24, 4 মাস হলে 4 4 32, অর্থাৎ 4 মাস, 4 মাস হচ্ছে মানে কমফোর্ট জোনের ক্লাস শিট। আর কেউ যদি মনে করেন যে মানে অনেকেরই এমন হতে পারে যে আমরা কোর্সটা একটু দ্রুত শেষ করতে হতে পারে, তো হয়তো স্যাটারডে এবং সানডের বাইরে অফিস ডেতে একটা ক্লাস নিলে কোর্সটা 3 মাসেই সম্ভব, কারণ প্রথম ব্যাচটা আমি 3 মাসে শেষ করেছি। সো আপনাদেরটা যদি মনে করেন, আমি যেহেতু চেষ্টা করছি যে অনেক জেনারেল এবং স্পেশাল আপনারা অনেকেই জয়েন করেছেন, সো আমরা চেষ্টা করব গ্রাজুয়ালি শেষ করতে 3 মাস, 4 মাসই নিই, আমি 4 মাসই সময় নিয়েছি, কারণ এখন হচ্ছে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের মধ্যে আমি কোর্সটা শেষ করতে চাচ্ছি। 4 মাসে আমি ইজিলি শেষ করতে পারবো, খুব সমস্যা হবে না। 4 মাসের বেশি সময় লাগবে না আমার, বরং তার 4 মাসের চেয়ে কম। যদি শেষের দিকে দেখি আমার একটু প্রেশার হচ্ছে, তাহলে আমরা হয়তো অফিস ডেতে 1টা বা 2টা ক্লাস দিব, 1 ঘন্টা 1 ঘন্টা 2টা ক্লাস দিব, দিয়ে আমরা কোর্সটা 4 মাসের মধ্যেই রাখবো ইনশাল্লাহ। ফ্রাইডে স্যাটারডে রেগুলার বেসিসে আমাদের ক্লাস হবে। আর ইচ ক্লাস ডিউরেশন আমরা 1 ঘন্টা 40 মিনিট রাখবো। এটা 1.5 ঘন্টা বলা, 1 ঘন্টা 40 মিনিট বলছি যাতে জিস্ট ক্লাসটা 1 আওয়ার এন্ড 30 মিনিটস মিনিমাম। এটা হবেই। যদি একটু বেশি হয় তখন তো আমি আপনাদের পারমিশন নিয়েই নিব, বাট ধরেন শুরুর দিকে ক্লাস শুরু করতে 5 7 মিনিট আপনাদের জয়েন করতে একটু সময় লাগে, আমি হয়তো একটু গল্প করলাম, কেউ একজন কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করলো, এটার জন্য আমি কাটছাট আসলে 10 মিনিটস ধরি। মানে রেগুলার বেসিসে আমার ওই কোর্সের ক্লাসটা 1.5 ঘন্টা রাখতে হবে, 1.5 ঘন্টা থাকবে, এবং 1.5 ঘন্টা টানা ক্লাস। এখানে মাঝখানে আমার কোনো ব্রেক থাকবে না, 1.5 ঘন্টা আমরা টানা একটা ক্লাস শেষ করবো। পুরো কোর্স ফ্রি আমরা নিচ্ছি। শুরুর দিকে আমরা কোর্স ফ্রিটা 8,000 ঠিক করেছি, বাট অনেকেই রিকোয়েস্ট করেছেন, যেহেতু এটা আমাদের প্রয়োজন, বিশেষ করে অনেকেই আছেন জুনিয়র, সবকিছু মিলিয়ে। আর আমিও এটা যেহেতু একদম কমার্শিয়ালি ডিল করি না, কারণ এই কোর্সটা আপনাদের মতো আমারও কিন্তু উপকার হয়। আমার কিভাবে উপকার হয়,
দুই ধরনের দুইটা ইস্যুতে আমার উপকার হয়। সেটা হচ্ছে এক নম্বর ইস্যু, কারণ আমি নিজে প্ল্যান করি যে আজকের ক্লাসে এমনও থাকতে পারে কোনো জেনারেল ব্যাংক জিবি হেড আছে, 15 বছর জিবিতে কাজ করছে এমন কেউ আছেন। আবার ফরেন ট্রেডের ক্লাসে মনে হতে পারে 15 বছর ফরেন ট্রেডে কাজ করছেন এমন কেউ আছেন। ভাইস প্রেসিডেন্ট এসবিপি আছেন আমাদের ক্লাসে, আমার ক্লাসে থাকছেন। সুতরাং তাদের ট্রেড নলেজ ডেফিনেটলি আমার ট্রেড নলেজের চেয়ে অনেক বেশি। হয়তো গোছানোর জন্য তিনি হয়তো আমার এখানে জয়েন করেছেন, অথবা জেনারেল ব্যাংকিং এর কোন একটা ল নিয়ে আমি ক্লাস করছি, যে আমাকে আমাকে যদি এডিশনালি এটা নিয়ে কেউ কোয়েশ্চেন করে আমি এটা অ্যান্সার কিভাবে দিব। মানে আপনার যে জিনিসটা, আপনি যে শিটটা দেখতে পাচ্ছেন, এই শিটটা তৈরি করার জন্য আমার কমপক্ষে 3 4 5টা পেপার অ্যানালাইসিস করতে হবে। এখন আমি যদি এই কোর্সটা না নিতাম তাহলে কিন্তু আমি এই শিটগুলি আমার পক্ষে অ্যানালাইসিস করার দরকার হতো না, আমি করতাম না। শিট অ্যানালাইসিস করলে কি হবে, আমার ওই জায়গাটাতে একটু নলেজ ক্রিয়েট হবে। আর আমি যেহেতু ধরেন 6 7 বছর, দেখতে পাচ্ছেন প্রতি বছরই একটা কোর্স থাকছে আমার। আই মিন এই নলেজ এন্ড ডেভেলপমেন্টের জায়গাটা মানে ধরেন আমার আহ, ভালো লাগার একটা জায়গা। দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয়েছে যে এই কোর্সটা আপনারা না যতটুকু উপকৃত হবেন, সাইমultaneously আমিও আপনাদের মতো উপকৃত হবো। সো আমিও আসলে এনজয় করবো ইনশাল্লাহ। মানে ট্রাই করবো আর কি এনজয় করতে ক্লাস। একটু জাস্ট একটু সিম্পল দেখাচ্ছি যে আমরা আসলে কোন প্যাটার্নে আসলে যাওয়ার চেষ্টা করব ক্লাসে। আমরা ধরেন বিভিন্ন ইস্যুতে জেনারেল ব্যাংকিং এ যখন কাজ করব, জেনারেল ব্যাংকিং এর কোর্স নিয়ে কাজ করব, তখন চেক, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, বিভিন্ন ল রেগুলেশনস নিয়ে কথা বলবো। শিট বা প্যাটার্ন যেটা আমরা আপনাদের সাথে শেয়ার করব, সেখানে চেকের একটা ইমেজ থাকবে। সম্ভবত এই চেকের ইমেজটা আপনারা খুব সবাই দেখেননি। আপনারা যেটা দেখেন সেটা হচ্ছে যে চেকের নাম দেওয়া থাকে, লেখা থাকে, সেটাইটা এই চেকের ইমেজটা মানে হচ্ছে আমরা যে চেক বই ইস্যু করি, অথবা এটা বাংলাদেশ ব্যাংকের একটা সার্কুলার থেকে। ও আরেকটা ছোট্ট একটা ইস্যু আমি মিস করে গেছি, সেটা হচ্ছে সার্কুলার ইজ বাংলাদেশ ব্যাংকের অথবা রেগুলেটরি ইস্যুতে বিভিন্ন অথরিটির সার্কুলারগুলি খুব জরুরি। আমি কম্পাইল করে দিব আপনাদের সার্কুলার, বাট সার্কুলারও আপনাদের স্টাডি প্ল্যানের একটা পার্টে সার্কুলার থাকতে হবে। সেটা জেনারেল ব্যাংকিং রিলেটেড হতে পারে, ক্রেডিট বেস হতে পারে, ট্রেড বেস হতে পারে। আপনারা হয়তো খেয়াল করে দেখবেন যে আমাদের যে আমরা যে কাস্টমার ক্লাসিফিকেশন করি, কাস্টমার কি বিএল হবে না কোন কোন ক্যাটাগরিতে পড়বে, প্রতিনিয়ত ওই এই জিনিসগুলি চেঞ্জ হচ্ছে। রিশিডিউলিং করার নিয়ম নীতি চেঞ্জ হচ্ছে। তাহলে একদম আপডেটেড নিয়ম নীতিটা আপনার যদি জানা না থাকে, এবং আপডেটেড নিয়ম নীতিটা কিন্তু আপনি জানেন আইসিআরআর এর একটা রেজুলেশন ইস্যু হয়েছে, অর্থাৎ একটা সার্কুলেশন ইস্যু হয়েছে। তারপরে কিন্তু এটা যত চেঞ্জ আসছে সব কিন্তু সার্কুলারের মাধ্যমে হয়েছে। গাইডলাইন ফর ফরেন এক্সচেঞ্জ ট্রানজাকশন, এটা 2018 সালে ভলিউম 1 এবং ভলিউম 2 ইস্যু হয়েছে। তারপরে ওই ভলিউম 1 এবং ভলিউম 2 এর যত ধরনের অ্যামেন্ডমেন্ট, যত যত ধরনের চেঞ্জ আসছে সবগুলি কিন্তু পরবর্তীতে সার্কুলারের মাধ্যমে হয়েছে। সো সার্কুলার কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। এডিশনালি সার্কুলারের জায়গাটাতে আপনাদের একটু কনসেন্ট্রেশন রাখতে হবে। আমি কম্পাইল করে দিব যে ধরেন আমার লাস্ট 20 ইয়ার্স এর সার্কুলার কিন্তু আমি অ্যানালাইসিস অলরেডি করা শেষ। তাহলে জেনারেল ব্যাংকিং রিলেটেড আসলে কতগুলি সার্কুলার আপনাদের জানা দরকার, সেই সার্কুলার গুলি কম্পাইল করে আমি হয়তো একটা শিট দিব। সেম একই রকম ক্রেডিটের জন্য, সেম একই রকম ফরেন ট্রেডের জন্য। ফরেন ট্রেডের জন্য একটু বেশি হবে, বাট আমি দেওয়ার চেষ্টা করব, যেটা আপনারা একটু গো থ্রু করলে আপনাদের ওই জায়গাটাতে নলেজটা ভালো থাকবে। যে কথা বলছিলাম, চেকের এই ইস্যুটা বা এই ইমেজটা আমরা নিয়ে আসছি আসলে বাংলাদেশ ব্যাংক থেকে, যে চেক ইস্যু করতে গেলে, চেক বই ইস্যু করতে গেলে চেকের মেজারমেন্টটা কিরকম হয় সেই মেজারমেন্ট সহ দেওয়া। দেখেন চারদিকে মেজারমেন্ট দেওয়া আছে। ইভেন এটা যদি আমরা ব্যাক এন্ড সাইডটাও দেখি, ব্যাক এন্ড সাইডটা চেকের এরকম এরকম থাকে, এবং এটা কত সেন্টিমিটার কতটুকু দূরত্ব নিয়ে থাকে, কোথায় কি লিখতে হবে না লিখতে হবে সেটা কিন্তু এখানে লেখা আছে। এবং খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আমাদের দেশে যতগুলি ব্যাংক আছে সবগুলি ব্যাংক কিন্তু এই প্যাটার্নে চেক বই ইস্যু করতে হয়, আদারওয়াইজ বাংলাদেশ ব্যাংক থেকে অ্যাপ্রুভাল পাওয়া যায় না। সেম একই রকম প্রমিজারি নোট, আমরা প্রচুর পরিমাণ ক্রেডিটে যারা কাজ করেন তারা প্রমিজারি নোট নিয়ে কাজ করেন। এখন যারা জেনারেল ব্যাংকিং এ কাজ করেন তারা বলতে পারেন যে ভাইয়া প্রমিজারি নোট তো আমি দেখিনি। তাদের জন্য স্পেশাল স্পেশাল যেই যেই ডকুমেন্ট গুলি আপনার দেখা দরকার, আপনি যেই যেই জায়গায় কাজ করছেন সেটার বাইরে এই ডকুমেন্টটা দেখলে আপনার জন্য একটু সুবিধা হবে। আমরা সেই ডকুমেন্ট গুলি মোটামুটি একটু করে আপনাদের রিডিং ম্যাটেরিয়ালস এর সাথে অ্যাড করে রাখবো ইনশাল্লাহ। প্রমিজারি নোট হয়তো যারা ট্রেডে কাজ করছেন তারা কখনো দেখেন, অথবা যারা জেনারেল ব্যাংকিং কাজ করছেন তারা কখনো দেখেন। সুতরাং প্রমিজারি নোট দেখাটা আপনার জন্য একটা স্কোপ। সেম একই রকম যারা ট্রেডে কাজ করছেন তারা হয়তো বলতে পারেন যে আমার চেক বই আছে, চেক সাইন করে দিই, কিন্তু এটার মধ্যে আসলে কোথায় কি আছে ওরকম ডিটেল দেখার সুযোগ হয়নি। তাদের জন্য এই ইমেজটা সমানভাবে কাজ করবে। হয়তো যারা জেনারেল ব্যাংকিং আছেন তারা বলছেন
ভাই এটা তো প্রতিদিনই দেখি, এটা তো ইম্পর্টেন্ট কিছু না। না, এই চেকটা কিন্তু আপনার ক্রেডিট বা ফরেন ট্রেডে যারা কাজ করে তাদের জন্য ইম্পর্টেন্ট। আপনার জন্য যেমন প্রমিসারি নোটটা ইম্পর্টেন্ট, চেকটা তেমন ট্রেডে যারা কাজ করে তাদের জন্য ইম্পর্টেন্ট। সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন প্রচুর পরিমাণ জেনারেল ব্যাংকিং এ যারা কাজ করেন অ্যাকাউন্ট অফ সময় সার্টিফিকেট অফ ইনকর্পোরেশনটা দরকার হয়। আমরা একটা সার্টিফিকেট অফ ইনকর্পোরেশনের জাস্ট স্যাম্পল এখানে অ্যাড করেছি। মানে ডেফিনেটলি কোনো না কোনো কোম্পানির ইস্যুকৃত সার্টিফিকেট, এটা আমরা কোম্পানির নামটা হাইড করেছি। এটা বুঝতেই পারছেন সিক্রেসির ইস্যু আছে। কিন্তু আমরা যেটা দেখানোর চেষ্টা করছি, আমরা লয়াল থাকছি, আমরা দেখানোর চেষ্টা করছি যে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন আসলে কে ইস্যু করে, সেটার মধ্যে আসলে কি কথা লেখা থাকে। বিলিভ মি, জেনারেল ব্যাংকিং কাজ করেছেন এমন অনেকেই আছেন যে যারা সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন দেখেননি কখন, ক্লিয়ারিং এ কাজ করেছেন, ক্যাশে কাজ করছেন, দেখেননি কখন, ফরেন ট্রেডে কাজ করছেন, সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন কখনো দেখেননি, ফর্ম ফর্ম 12 এর ফরম্যাটটা কি জিনিস সেটা কখনো দেখেননি, অথবা মেমোটা কিভাবে হয় সেটা কখনো দেখেননি। আমরা রিলেভেন্ট ডকুমেন্ট গুলি যেগুলি আছে সেই ডকুমেন্ট গুলি, সেটা জেনারেল ব্যাংকিং রিলেটেড, ক্রেডিট রিলেটেড, ফরেন ট্রেড রিলেটেড, আমরা ডকুমেন্ট গুলি মোটামুটি আপনাদের সাথে অ্যালাইন করার বা শেয়ার করার চেষ্টা করবো। বিল অফ এক্সচেঞ্জ ফরেন ট্রেডে সবাই বলবেন যে এটা খুব সিম্পল জিনিস, বাট যারা জেনারেল ব্যাংকিং কাজ করছেন বা ক্রেডিটে কাজ করছেন, এটা এই আমলনামা কখনো তারা দেখেন। সুতরাং তাদের জন্য এটা আবার সমানভাবে গুরুত্বপূর্ণ। বিল অফ লেডিং ট্রেডে যারা কাজ করছেন তাদের কাছে এটা কমন ডকুমেন্ট, বাট ক্রেডিট এবং জেনারেল ব্যাংকিং এ যারা কাজ করছেন কখনোই দেখেন নেই, ক্যাশে যারা কাজ করছেন কখনোই দেখেন নেই। এইভাবে আমরা ডকুমেন্টেশন কম্পাইল করব যাতে করে আপনার দেখার জায়গাটা একটু ইজি, মানে আপনি আহ, একটা একটা সিনোপসিস হাতে নিলে ওই সিনোপসিসের 360 ডিগ্রি নলেজ মোটামুটি আপনি গেইন করতে পারেন, মানে আপনি বুঝতে পারেন যে এটার মধ্যে কি আছে, কতটুকু আছে না। মানে মোট কথা হচ্ছে আপনি শীটটা পড়ছেন, শীটটা পড়ার পরে আপনার যাতে সেই শীটের উপর একটা কমফোর্ট জোন ক্রিয়েট হয়, একটা টান ক্রিয়েট হয় যে না এই শীটটা ভালো, আমি এটা পড়ে শেষ করি, সোজা মনে হচ্ছে আমার কাছে। এই সোজা করে পড়ানোর টেকনিকটাকে প্রায়োরিটি দিয়ে আমরা পুরো কোর্সটা কন্ডাক্ট করার চেষ্টা করছি। মোটামুটি আমার কথা শেষ, আমি জাস্ট মনে করেছি 1 আওয়ার কথা বলবো, সম্ভবত 1 আওয়ারই, এখন 8টা 1 বাজে, আমি জাস্ট 1 আওয়ারই শেষ করতে পেরেছি। আমরা আজকে হয়তো এই ব্যাচটা এটা আপনাদের ওপেন ক্লাস, ফর্মালি আমরা ক্লাস শুরু করব। কালকে ক্লাস শুরু করার কথা ছিল বা আমরা প্ল্যান করেছি, কিন্তু কালকে তো আমাদের অফিস হওয়ার কারণে আমরা কালকে ক্লাসটা নিব না। আমরা পরের উইক অর্থাৎ নেক্সট ফ্রাইডে থেকে আমাদের ফর্মাল ক্লাস শুরু হবে। এবং আমাদের যারা যারা পেইড পেমেন্ট করবেন তাদের জন্য আমরা এডিশনাল একটা গ্রুপ ইনকর্পোরেট হবে, সেখান থেকেই আমাদের হচ্ছে পরের ক্লাস থেকে আমরা আমাদের সিনopসিস বা সবকিছু দেওয়া শুরু করব, রিডিং লিঙ্ক বা যা যেটা আছে সেটা আমরা সেই গ্রুপে অ্যাড করব। আপনারা যারা মানে আহ, আপনারা কিন্তু সবাই আমার মানে কেউ হয়তো আমার পরিচিত, কেউ হয়তো আমার কলিগের পরিচিত, হোয়াটএভার ইট ইজ, বিভিন্নভাবে আপনারা আমার পরিচিত। তো আপনারা যেটা করবেন, সবাই পেইড গ্রুপে একটু আমাকে এনশিওর করবেন যে আপনি পেইড গ্রুপে আছেন কিনা, এটা একটু এনশিওর করবেন। পেমেন্ট জনিত ইস্যুটা যদি কারো কোনো প্রবলেম থাকে, আগে পরে এটা ওটা যাই হোক না কেন, আপনি আমাকে শেয়ার করবেন, কোনো সমস্যা নাই। বিকজ আমি প্রথম থেকে বলছি যে এই কোর্সটা 6,000-এ কখনো হয় না। তারপরেও আপনার যদি কোনো সমস্যা থাকে, আপনার পরে দিতে হয়, যেটাই হোক, বাট আমার সাথে মানে কর্ডিয়ালি কমিউনিকেশন রাখতে হবে। আমি আপনি পেইড গ্রুপে ইনক্লুডেড হবেন, বিকজ পেইড গ্রুপেই নেক্সট থেকে আমার সবগুলি সিঙ্গেল সাজেশন, সিনোপসিস, রেকর্ডিং সবকিছু আমাদের কিন্তু ওই গ্রুপে যাবে, ওই গ্রুপে আমরা দিব। সুতরাং এনশিওর করবেন যে আপনি পেইড গ্রুপে অ্যাড হয়েছেন কিনা। আমাদের নেক্সট ক্লাসটা শুরু হবে নেক্সট ফ্রাইডে। আমি প্ল্যান করছি এখন পর্যন্ত, মানে এটা ইটস মাই প্ল্যান, যে আমরা সন্ধ্যা থেকে ক্লাস নিই, এটা মনে হয় ভালো হবে। এবং সন্ধ্যা আমি টাইম হয়তো 7টা 7:30 রাখতে চাচ্ছি। এটা আপনাদের ডিসিশন, আমি ছেড়ে দিচ্ছি আপনাদের কাছে, আপনারা যখন বলবেন তখন আমরা ক্লাসের শিডিউলটা দিব। বাট আগামীকালকে অফিসের জন্য তাড়াহুড়ো, আমরা আগামীকালকে দিচ্ছি না। বাট পরের ফ্রাইডে এবং স্যাটারডেতে টাইমটা কখন মেনটেন করব, 130 মিনিটস ক্লাসের অ্যারেঞ্জমেন্ট করেছি। ইজ ইট সাফিসিয়েন্ট? 4 মাসের কোর্স প্ল্যান করেছি, ঠিক আছে কিনা? কোর্সের বিভিন্ন সিনিয়রদের জন্য একরকম প্যাটার্ন রেখেছি, অন্যরা যেখানে অন্যদের জন্য অর্থাৎ জেনারেল যাদের জন্য আছে তাদের প্যাটার্নটা যেভাবে রেখে আসছি সবকিছু ঠিক আছে কিনা। দিস ইজ টাইম ফর ইউ। এবার আপনারা কথা বলবেন, কারণ আমি শুরুতে আপনাদের পরিচয় নেই। এই 30 মিনিটসের একটা সেশন, আমরা আসলে এটাকে আমরা আইস ব্রেকিং সেশন বলতে পারি।
সবাই সবার সাথে পরিচিত হব, যদি কারো কোনো সমস্যা না থাকে। পার্সোনালি আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আপনার যত পাবলিক গ্যাদারিং যত বেশি হবে, আপনি তত বেশি বেনিফিটেড হবেন ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে। পাবলিক গ্যাদারিং মিনস হচ্ছে কানেক্টিভিটি যত বেশি হবে। আমি একটা গ্রুপে ক্লাস করছি, অন্য কাউকে চিনি না, এটা কিন্তু খুব বেশি ক্রেডিবল টক না। হয়তো এখানে কথা বলতে গিয়ে আপনি দেখবেন যে অন্য আপনার ব্যাংকেরই অন্য একজন জয়েন করেছে অন্য কোনো ব্রাঞ্চের, এবং তার সাথে আপনার এখানেই পরিচয় হয়েছে, কাজের খাতিরে কোনো একটা কারণে সেই ব্রাঞ্চে দরকার হতে পারে, তাকে ফোন দিলাম যে ভাইয়া এইটা একটা কাজ করে দিতে হবে, এটা একটু করা যাবে কি? সো আপনার কানেক্টিভিটিটা ক্রিয়েট হয়ে যাবে। কেউ আছেন মনে করেন যে না, ইনফরমেশনটা দরকার নেই, আমি কোথায় আছি, কোন ব্যাংকে আছি, কোন ডেজিগনেশন আছে, এটা দরকার। বাট আমার কাছে মনে হয়েছে যেহেতু আমরা ধরেন 3 মাস বা 4 মাস একটা একটা কমিউনিটিতে থাকবো, একটা ফ্যামিলিতে থাকবো, এখানে অনেক ধরনের আলোচনা হবে, সুতরাং সবার সাথে সবার পরিচিত হওয়াটা জরুরি। সো আমরা একটু সবার সাথে সবাই পরিচিত হব। কে কোন ব্যাংকে আছেন, যদি মনে করেন ব্যাংকের নামটা বলতে অসুবিধা, দরকার নাই। যদি মনে করেন যে ডেজিগনেশনটা বলতে অসুবিধা, বলার প্রয়োজন নাই। আপনার নাম এবং আপনি কোন ডিভিশনে কাজ করেন, এই দুইটা জায়গা ম্যান্ডেটরি। ডেজিগনেশন এবং ব্যাংক বলতে চাইলে বলবেন, না বলতে চাইলে বলার দরকার নাই। বাট আপনার টোনটা আমরা সবাই শুনতে চাচ্ছি, শুনবো। প্লাস আমরা প্রত্যেকে ইভ্যালুয়েশন দিবেন। আমি যেভাবে প্ল্যান করেছি এই প্ল্যানের বাহিরে ভ্যালু অ্যাড করবেন, যে এই জায়গাটাতে ভাইয়া একটু চেঞ্জ করলে মানে আরেকটু ভালো হবে। আপনার ঠিক যেমন মনে হয় যে ভাইয়া এইটা মনে হয় একটু চেঞ্জ করলে ভালো হবে, টোনটা দিবেন। তাহলে আপনার যিনি পরিচয় দিতে যাবেন, আপনার নাম বলবেন, কোন ডিভিশনে কাজ করছেন সেটা বলবেন। ডেজিগনেশন মেজর না, ব্যাংকের নাম মেজর না। বাট আমাদের যে কোর্স প্ল্যানটা আমরা তৈরি করেছি, সেখানে আপনার যদি ভ্যালু এডিশন করার মতো কোনো কিছু থাকে সেটা অ্যাড করবেন। ঠিক আছে, সবাই তো ক্লিয়ার? শুরু করব আমরা। মানে সবাইকে আনমিউট করছি না, যার যার নাম বলবো আপনি একটু মিউট হয়ে আপনি আপনার কথাটা বলবেন, মানে আপনার পরিচয়টা দিবেন। প্রথমে বলছি, প্রথম হচ্ছে আল বেলি। ঠিক আছে কিনা আমার নাম, ম্যাডাম? জি ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমি আলবেনি আহমেদ বলছি। আমি ট্রাস্ট ব্যাংকে আছি অফিসার হিসেবে, ডিজিটাল ব্যাংক ডিভিশনের। এই তো। আমাদের কোর্স যেভাবে আমরা প্ল্যান করেছি, ইটস ওকে অর আদার? ইটস ওকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। জি, থ্যাংক ইউ। এবার হচ্ছে ফারজানা ম্যাডাম। ম্যাডাম কি আমি শুনতে forward-এ কাজ করছি। আর প্ল্যানিংটা ভালো আছে, সুন্দর। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তারপরে হচ্ছে জি কে। আমি আসলে নামটা বুঝতে পারছি না, মানে জয়েন করেছেন জি কে নাম দিয়েই। প্লিজ যদি আপনি একটু পরিচয়টা দিতেন, জি কে দিয়ে সেভ করে নাও। শুনতে পাচ্ছেন আমাকে? জি আসসালামু আলাইকুম, আমি গোলাম কিবরিয়া। ভাইয়া মনে হয় আমাকে চিনেন। আমি শাহজালাল ব্যাংকে আছি, টাঙ্গাইল ব্রাঞ্চ, যে হিসাবে আসছি। আচ্ছা, এই কোর্স প্ল্যানটা আমরা যেভাবে রেডি করেছি ইজ ওকে। আমার কিছু জায়গায় ওপেনিং আছে, জি। যেহেতু আমরা আমাদের ব্যাংকে আবার একটা পরীক্ষা এক্সাম হয়ে গেছে অলরেডি, আপনি হুম, জানেন মনে হয়। বিআইবিএম নিয়েছিল আর কি। জি। এই জায়গায় ইংলিশ প্রফিসিয়েন্সি বলতে একটা ছিল, টপিক ছিল 20 মার্কসের। একটা ছিল শর্ট নোট, আর একটা ছিল অ্যাপ্লিকেশন অর ট্রান্সলেশন। হুম, এটাও অনেকেই আমরা আর কি একটু weak, মানে ভালো করতে পারিনি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, ঠিক আছে। নোট ডাউন করলাম, আমি দেখি এটা নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। আর হয়েছে যে আমাদের যেহেতু শরিয়া, আমাদের ভালোই প্রশ্ন ছিল আর কি, শরিয়া বেস এমসিকিউ এর সাথে রিটেন হুম। 5 মার্কস করে আর কি, অনেকগুলোই কোশ্চেন ছিল। তো আমাদের টপিকটা একদিনে কি কভার করতে পারবেন কিনা, এটা আমার একটু কনফিউজিং লাগতেছে। ওকে ওকে, ঠিক আছে। না, একটা 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 ইস্যু আছে। হ্যাঁ, না, যদি আপনাদের যেটা ইস্যু, যদি ফ্রেশ ইসলামী ব্যাংকিং এর জন্য একটা ক্লাস আসলে সাফিসিয়েন্ট না। হ্যাঁ, অনেস্টলি স্পিকিং সাফিসিয়েন্ট না। আচ্ছা, সেটা নিয়ে আমি কাজ করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। জি জি জি, ধন্যবাদ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আমি মজিলুদ্দিন আহমদ চৌধুরী,
একটু সময় নিচ্ছি, একটু নামাজে চলে যাবো, এই জন্য কই আমার ইন্ট্রোডিউসটা একটু দিয়ে দেই জি জি যে আমি মার্কেন্টাইল ব্যাংকে আছি, শ্রীমঙ্গল উপশাখা ইনচার্জ হিসেবে আছি। জি। জি। আচ্ছা, আমরা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তার আর আমাদের তো ওই যে পরীক্ষাটাও হয়, বিএমএ প্রমোশনটা হয় আর কি। আমি আশা করি আপনার এখান থেকে আমরা বেনিফিটেড হব, আর ক্লাসটা করলে জি আমরা একটু আর কি আপনার সিনাপসিস যদি পাই ভাই, তাহলে আর যদি কিছু অ্যাড করা লাগে আপনার সাজেশন। ওকে, ঠিক আছে, ইনশাল্লাহ আমরা 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 মোটামুটি একসাথে কাজ করার চেষ্টা করব। তারপরে হচ্ছে হামিদুর রহমান স্যার কি আছেন? স্যার কি আছেন? জি, হ্যালো। আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছি। হ্যালো। জি 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 জি। জি, ও বলেন। একটু লাইনে সমস্যা ছিল যে আহ তা আমি একটু লিভ নিয়ে নিচ্ছি আর কি আজকে, একটু কাজও আছে আর একটু ইয়েতে চলে যাবো আর কি, তাই হোপফুলি আপনার সাথে আবার আলাপ হবে ইনশাল্লাহ। জি, ঠিক জি আছে। আচ্ছা, জি জি। একটা জিনিস আমাকে একটু আমি আমি আপনাদের মাঝে একটু একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে আমরা যদি যেহেতু 1 1 and 40 মিনিটসের ক্লাসের অ্যারেঞ্জমেন্ট করছি, সেটা হচ্ছে আপনাদের যদি সন্ধ্যায় আমরা ক্লাস রাখি, তাহলে ঈশার নামাজের একটা ইস্যু থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা ক্লাসটার টাইমটা কখন নিব? মানে প্রথমত ক্লাসের মাঝখানে আমরা হয়তো ব্রেক দিতে পারবো না, অনেকেই থাকবেন যে হয়তো জামাতে নামাজ পড়ার ইস্যু থাকবে। এটাকে আমরা আসলে কিভাবে রিসলভ করতে পারি? জাকিব, একটু কথা বললাম, জি। সরি। হ্যাঁ। এটা হচ্ছে ক্লাসটা যদি সম্ভব হয়, এটা যে শুক্রবার শনিবারে সকালে, অর্থাৎ বা আপনি ওইরকম মানে 8টার দিকে বা 9টার দিকে নেওয়া যায় কিনা, তাহলে এই এই ধরনের ইস্যুও থাকবে না। টাইম পিরিয়ডটা বেশি পাওয়া যাবে। কারণ হচ্ছে আমি বলি, এটা হচ্ছে আমার বাসা খুলনাতে, আমার ট্রাভেলিং, আমার চুয়াডাঙ্গা পোস্টিং। আমার তো 7:30 8টার সময় ট্রেনে উঠতে হয়, ঠিক আছে। জি। এরকম একটা ব্যাপার, যদি আমার পার্সোনাল ব্যাপার সেটা বলি, যদি ক্লাসটা সকালে করা যায় কিনা, হুম। সম্ভব কিনা। আচ্ছা, আমার ক্লাসটা এন্ড যেটা থেকে নিবেন, কোনো সমস্যা নাই, আমার এন্ড থেকে কোনো সমস্যা নাই, বাট বেটার হচ্ছে সেটাই সেটাই সেটাই। যদি সকালে করা যায়। এখানে আরেকটা সকালে এডিশনাল একটা বেনিফিটস পাওয়া যায়, সেটা হচ্ছে যে আপনাদের সবাই, আমাদের দুইটা উইকেন্ড থাকে, আমাদের প্রচুর পরিমাণ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিভিন্ন দাওয়াত এটা ওইটা থাকে, এবং ওইগুলি থাকে না। ঠিক আছে, ঠিক আছে, এটা দেখেন করা যায় কিনা দেখি। আমি আমার পরিচয়টা দিতে চাচ্ছিলাম, আমি মলয়, আমি মার্কেন্টাইল ব্যাংকে আছি, এই আর কি। জি। জাকির ভাইয়ের সাথে আছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমরা চেষ্টা করব, তবে আমি একটা প্রপোজাল দিচ্ছি ফর্মালি, যদি আপনারা অ্যালাউ করেন আমরা সকালে ক্লাস করতে পারি, আমার কোনো অসুবিধা নেই পার্সোনালি। যদি আপনারা অ্যালাউ করেন আমরা সকালে করতে পারি, তাহলে সকালে হবে আপনার নামাজ জনিত এই যে যেই ঝামেলা, মানে আমরা যেটা মানে একটু অস্বস্তিতে থাকবো সেটা কাভার আপ হবে। তারপরে আমাদের বিভিন্ন ধরনের সোশ্যালিজমের জায়গাটাতেও আমরা হয়তো একটু প্রিভিলেজ পাবো। আর সকালে ক্লাস মানে 7টা 7:30 8টা এরকম হবে না, হয়তো 9টা 9:30 বা এই টাইপের ক্লাস সময় আমি ক্লাসে যাব, 9টা 9:30 বা এই টাইমে দিব। আমি প্রপোজাল দিলাম, যদি আপনারা যেভাবে বলেন, ফর্মালি এখানে না বললে গ্রুপে বললেও কোনো সমস্যা নাই। জি। তারপরে আহ ইমতিয়াজ আরা ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ট্রাস্ট ব্যাংকে আছি এফএবিপি হিসেবে, ফরেন ট্রেড ডিপার্টমেন্ট। ও, জাকির ভাইকে তো ভালো করেই চিনি। আর যেটা আমি ফেস করেছি, কোর্স প্ল্যান ঠিক আছে, হুম কিন্তু যদি আগের দিন আমাদেরকে সিনopসিসটা দিয়ে দেওয়া হয়, হুম। তাহলে ধরেন যখন পড়ালো তখন আমরা জিনিসটা কি কি প্রবলেম ফেস করেছি এটা বলতে পারবো। ভেরি এটা গুড, আমার একটা সাজেশন। ভেরি গুড, গুড গুড সাজেশন। আমি ম্যাক্সিমাম সময় ট্রাই করব, 2 একটা দিন হয়তো এটাকে আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে, বাট আমি ম্যাক্সিমাম সময় ট্রাই করব যে আপনাদেরকে আগে সিনopসিস দিয়ে দেওয়ার জন্য। যদি একটা দুইটা ক্লাসে না দিতে পারি, কারণ আমার নিজেরও তো ইন্টারনাল অ্যারেঞ্জমেন্টের ইস্যু আছে, বাট আমি ট্রাই করব। এটা 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 গুড নোট। আমি আমি মানে এটা অ্যাড করলাম ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। কামরুন নেসা মুক্তা ম্যাডাম। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ট্রাস্ট ব্যাংকে ডিজিটাল ব্যাংকিং ডিভিশনে আছি। আচ্ছা আচ্ছা। স্যার, আমি ওই আমার প্রিভিয়াস আপু যে কথাটা বললেন এই ব্যাপারে আমি একটু এগ্রি করতেছি, এবং আমার কাছে মনে হচ্ছে যে
সিনopসিস গুলো যদি আমরা আগে পেয়ে যাই, তাহলে ওইটার উপর একটা স্টাডি করে ওখানে আমাদের কোথায় কোথায় সমস্যাগুলো ফেস করতেছি সেটাও আমরা জানাতে পারবো। ওকে, ওকে, ঠিক আছে, তাহলে চেষ্টা করবো আপু, ইনশাল্লাহ। থ্যাংক থ্যাংক ইউ। ইউ সো মাচ। আমি একটু গ্রুপে একটা জিনিস একটু অ্যাড করি। সেটা হচ্ছে আমাদের, আপনারা তো আমাকে আসলে অনেকেই চিনেন না, হয়তো কোনো একজন কলিগের কাছ থেকে শুনেছেন। আমি মনে হয় অনেকগুলি পেমেন্ট অলরেডি পেয়ে গেছি, মানে মানে অলরেডি এই পেইড গ্রুপে যাওয়ার জন্য পেমেন্ট অলরেডি পেয়ে গেছি, এবং এটা সংখ্যাটা একদম ছোট না। তো যারা অলরেডি পেমেন্ট করেছেন, থ্যাংক ইউ সো মাচ, বিকজ আপনারা আসলে আমাকে অনেক বেশি মানে ঋণী করে ফেলছেন যে আপনারা একটা ক্লাসও এখনো জয়েন করেন। ফর্মালি তো আমি এখনো কোনো ক্লাসই নেই। এটা তো আসলে আলোচনা বা মানে ইনোগ্রেশন সেশন যেটাই বলি না কেন, ফর্মালি আমি কিন্তু এখন কোনো ক্লাসই নেইনি। তার আগেই আপনি ফুল পেমেন্ট করে আমার উপর যতখানি ট্রাস্ট দিয়েছেন, আমি আসলে মানে আই এম সো গ্ল্যাড। যারা যারা পেমেন্ট করেছেন আর কি, স্পেশালি সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি চেষ্টা করব যতটুকু, যে আপনারা এই যে আগেই অনেক আগেই আমাকে ট্রাস্ট করছেন, সেইটা যতটুকু আমি ফিডব্যাক দেওয়ার পজিটিভলি আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। মোহাম্মদ আলী, আলী ভাই প্লিজ। আলী ভাই শুনতে পাচ্ছেন? আলী ভাই হয়তো লাইনে নাই। মোহাম্মদ তৌহিদুল আলম। আলম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আলী ভাই মোহাম্মদ আছেন? আলী। আলী ভাই, জি জি। জি জি, আমি ট্রাস্ট ব্যাংক প্রিন্সিপাল ব্রাঞ্চে আছি, জি, এফএবিবি হিসেবে ফরেন ট্রেড ডিপার্টমেন্টে। আচ্ছা। আমরা কোর্স যেভাবে যেভাবে প্ল্যান করছি, ঠিক আছে সবকিছু? ইনশাল্লাহ ঠিক আছে, ইনশাল্লাহ আমরা আশা করি উপকৃত হব। আর আমরা আর যদি সকালের দিকে যে প্ল্যানটা আমরা, জি, সকালের দিকে যে প্ল্যানটা করছি, এটাতে এক্সিকিউশনে যাব ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। জি, মোহাম্মদ তৌহিদুল আলম, তৌহিদ ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। আমি আসলে পুরো নন ব্যাংকার, আমি সেনা কর্মসংস্থায় আছি ম্যানেজার হিসেবে। তো আমি ইতিমধ্যে সিডিসিএস করেছি এবং সিএসডিসি করে ফেলেছি। তো জাস্ট আমার ব্যাংকিং যে নলেজটা সেটাকে আরো একটু এনহ্যান্স করার জন্য আসলে কোর্সে ভর্তি হবো আর কি। আর ক্লাস টাইমটা সকাল হলে ভালো হয়। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। নায়ার ম্যাডাম। আসসালামু আলাইকুম। আমি ট্রাস্ট ব্যাংক গুলশান ব্রাঞ্চে আছি। কোর্স প্ল্যান ঠিক আছে ভাইয়া, ইটস ওকে। আচ্ছা, ঠিক আছে, সকালে আপু আমরা কি সকালেই কনভার্ট করব? ভাইয়া আমার একটু প্রবলেম হচ্ছে, আমার আবার বিআইবিএম এ প্রফেশনাল একটা কোর্স আছে তো। হুম হুম তা হুম। একদিন সকালে দেয় একদিন বিকাল হয়, এমন ফ্রাইডেটা আমার একটু প্রবলেম হবে ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দেখছি আমরা। তারপরে হচ্ছে নিশাত ম্যাডাম। আইফোন থেকে জয়েন করেছেন সম্ভবত, আমি আসলে নামটা পুরোটা আপনার এখানে স্পেলিংটা। হ্যালো, আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে? জি জি, শুনতে পাচ্ছি আপু, ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভাইয়া। আসসালামু আলাইকুম, আমি ট্রাস্ট ব্যাংকে আছি প্রিন্সিপাল অফিসার হিসেবে। আহ ক্লোজ প্ল্যানটা আসলে ভাইয়া আমি একটু সরি, আমি সম্পূর্ণ ক্লাসটা ভালো করে করতে পারিনি, আমি আজকে একটু ঝামেলায় আছি শিফটিং এর। তবে যতটুকু শুনেছি আলহামদুলিল্লাহ ভালো, ভালো লেগেছে। আচ্ছা, ঠিক আছে, আর থ্যাংক। সকালে হলে আসলে ভাই ভালো হয়, কারণ আসলে আমাদের ইনভাইটেশন এই শুক্র শনিবারে তো আসলে থাকেই, আর দেখা যাবে যে মিসিং হয়েই যাচ্ছে ক্লাস। হ্যাঁ, একদিন না একদিন 4 মাসের মধ্যে দেখা যাবে। সকালে বরং আমাদের এখন তো এই সময়টা পিকনিক থাকে না, এই সময়টা বরং সকালটাই আমরা মানে ডিসেম্বর জানুয়ারিতে আবার যেমন সকালটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আমার মনে হয় সকালটা মানে আমি প্রেফার করব বেশি সকালটা। ওকে, ঠিক আছে, ইনশাল্লাহ ট্রাই করবো আমরা। হ্যালো, সাদিয়া শোনা ম্যাডাম, যাচ্ছে? সাদিয়া, সাদিয়া ম্যাডাম, ম্যাডাম কি শুনতে পাচ্ছেন? সাদিয়া ম্যাডাম হয়তো শুনতে পাচ্ছেন না। মোহাম্মদ কামরুল আহসান, কামরুল ভাই। হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাইয়া। হ্যালো। জি, শুনতে পাচ্ছি ভাইয়া, শুনতে পাচ্ছি। হ্যালো। জি। আমার কানেকশন কেটে গিয়েছিলাম, এখন আবার জয়েন করেছি তো।
কি করতে হবে বুঝতে পারছি না। আচ্ছা, তারপরে হচ্ছে উম শাহেদা শিরিন, ম্যাডাম শুনতে আসসালামু পাচ্ছেন? আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। যে আমি শাহিদা শিরিন ট্রাস্ট ব্যাংকে আছি, জেনারেল ব্যাংকিং ডিভিশনে। আচ্ছা। আর ভাইয়া সকালেটা আসলে খুব ভালো হয়। আর সকালে যদি 8টা থেকে 9:30 হয় সেটা একদম বেস্ট হয়, কারণ আমাদের মেয়েদের আবার ঘরের কাজের একটা ইস্যু আছে। 9:30-র মধ্যে শেষ হয়ে গেলে সকালে ফ্রেশ থাকে, সবাই ঘুম থাকে বন্ধের দিন। আমরা 8টা থেকে 9:30-র মধ্যে আমার মনে হয় ইজিলি জিনিসটা কমপ্লিট করে ফেলতে পারবো ক্লাসটা। ওকে, ওকে, ঠিক আছে, নোটেড আপু। থ্যাংক থ্যাংক ইউ। ইউ। জি, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে সোহেল, সোহেল ভাই। সোহেল ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, সানোয়ারা চৌধুরী। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আমি সানোয়ারা চৌধুরী, ইউসিবিএল ব্যাংক, ইউসিবিএল পিএলসি, জেনারেল ব্যাংকিং আছে, এক্সিকিউটিভ অফিসার। তো ভাই আমার ভাইবাটা তো জুনের 17 তারিখে ভাইবা হবে বা রিটার্ন হবে না, এই জন্য একটু আপনার সাথে একটু পার্সোনালি আবার কথা বলবো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। মানে আপনার ওই ভাইভা সেশনটা আগে নিতে হবে আপনার জন্য আর কি, কোনো সমস্যা নেই। 17 তারিখে আমাদের যে ইয়ে দিছে, মানে আমাদের ইমেল, তারপরে এই যে আপনি যেগুলো বললেন সবই আমাদের ইনক্লুডেড আছে, মানে এই যে প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে, সার্কুলার সম্পর্কে, এগুলাই আর কি হ্যাঁ, হ্যাঁ, এগুলি ভাইবাতে হবে। ইনশাল্লাহ ঠিক আছে আপু, এবং আমি চেষ্টা করবো আপনাকে যতটুকু হেল্প করার, ইনশাল্লাহ। আর আপনার ক্লাসটা অবশ্যই ভালো লাগতেছে, এটা তো বলার কিছু নাই। থ্যাংক ইউ। আর ওই সকালবেলা যদি একদম পুরো আমি 4 মাসের কোর্সটা করব, আমার ইচ্ছা আছে কোর্সটা করার, এবং ওই সকালে হলেও মনে হয় ভালোই হয়। ওকে, ঠিক আছে, নোটেড, নোটেড, ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। সুমাইয়া, সুমাইয়া ম্যাডাম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া শারমিন, ন্যাশনাল ব্যাংকে আছি। আমি জেনারেল ব্যাংকিং ডিভিশনে কাজ করছি, ইও হিসেবে আছি। ধন্যবাদ। আর আপনার ক্লাসটা ভালো লাগছে। আমি সকালটাই প্রেফার করি, সকালে হলে ক্লাসটা ভালো হয়। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি সাদিয়া বলছি। হ্যাঁ, সাদিয়া আপু কি বলেন। সমস্যার কারণে ইয়ে করতে পারি না, আনমিউট করতে পারছিলাম না। জি, জি, আমি সাদিয়া হাসান, ব্যাংক এশিয়া আছি, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার হিসেবে ইন্টারন্যাশনাল ডিভিশনে। জি। এই আর কি। আর আপনার কোর্স ইয়েটা আউটলাইনটা ভাইয়া আমার কাছে মনে হয়েছে আমাদের জন্য খুব হেল্পফুল হবে। ইনশাল্লাহ দেখি কি অবস্থা দাঁড়ায় আমাদের। বুঝলেন, ঠিক আছে। আর আপু সকালের দিকে যে আমরা মুভ করতে চাচ্ছি, সকালের সমস্যা নেই ভাইয়া, ওকে, ওটা যদি 9টা থেকে হয় কোনো সমস্যা নেই। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ, সো মাচ আপু। থ্যাংক ইউ ভাইয়া। জি। কামরুন নাহার, কামরুন নাহার আপু। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। জাকির ভাই, আমি ট্রাস্ট ব্যাংকে চিটাগাং ক্যান্টনমেন্ট ব্রাঞ্চে আছি, জিবি পোর্শনে আছি ভাইয়া। আমি আপনার আগের এক্স পয়েন্টেড কলিগ। থ্যাংক ইউ আপু। আমার শুধু আপু শুধু কলিগ বললে আমার মনে হয় কম হবে। কারণ হচ্ছে আপুর কাছ থেকে আমি যতখানি সাপোর্ট পেয়েছি, পাচ্ছি, এটা আসলে মানে আনকন্ডিশনাল সাপোর্ট। থ্যাংক ইউ সো মাচ আপু। না ভাইয়া, কন্ডিশনাল সাপোর্ট হচ্ছে আপনি তো এত সহজ করে পড়াচ্ছেন যে আসলে আমি যেই স্টুডেন্ট, ফাঁকিবাজি স্টুডেন্ট, তারপর ইনশাল্লাহ পাশ করে যাচ্ছি আর কি। কত পাচ্ছি জানি না, বাট পাশ করে যাচ্ছি, এটা আপনার জন্যই। আর আল্লাহ সহযোগিতা তো আছেই, তা নয়তো। ভাইয়া আমার একটা রিকোয়েস্ট ছিল, সেটা হলো যে রেকর্ড ক্লাস, রেকর্ডিংটা। ও আচ্ছা, আহ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, রেকর্ডিংটা আমি দিয়ে দিব, রেকর্ডিংটা সবাই 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 রেকর্ডিং ক্লাস পাবেন। মানে হয় কি ভাইয়া, এই মানে এই আপনি তো নিজেই বোঝেন, আমাদের এই লাইফটাতে এখন শুধু তো সব সময় পড়াশোনার জন্য বসতে পারি না আসলে। জি, আহ, তো তো একটু রেকর্ডিং ক্লাসটা থাকলে যদি কোনো কারণে মিস হয়ে যায় তাহলে হয়তো একটু দেখে নিতে পারতাম আর কি, বা শুনে নিতে পারি আর কি। ওকে, নোটেড। আমি রেকর্ডিং ক্লাস দিয়ে দিব, সবাই রেকর্ডিং মানে পেইড গ্রুপে আপনারা প্রত্যেকটা ক্লাসের সিনোপসিস এবং রেকর্ডিং ক্লাস ম্যান্ডেটরি পাবেন। এটা নিয়ে টেনশন করার কিছু নেই, ইনশাল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, আর সব ঠিক আছে ভাইয়া, আলহামদুলিল্লাহ। জি, থ্যাংক ইউ সো আসসালামু মাচ। আলাইকুম। জি। রাফি কবির।
সম্ভবত ঠিক আছে কিনা, হ্যাঁ রাফি কবির ভাই কি শুনতে পাচ্ছেন? রাফি কবির, আসসালামু আলাইকুম। হ্যাঁ জাকির ভাই, আমি আসলে ট্রাভেল করছি তো। জি। আম, আমরা সম্ভবত আর কেউ কি বাকি আছেন আমাদের সাথে ডিসকাশনে? আহ, জাকির ভাই, আসসালামু আলাইকুম। ভাইয়া ভাইয়া আমি যে আজকে একটু সাইফুল ভাই, আমার একজন কলিগ ট্রাস্ট ব্যাংকের প্রিন্সিপাল ব্রাঞ্চে আছে, ওনাকে আমি অ্যাড করতে রিকোয়েস্ট করেছি, বাট ওনাকে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি, উনি সম্ভবত আপনার ক্লাস শুনছেন। আচ্ছা, উনি উনি কি কথা বলতে পারবেন তাহলে? একটু যদি কথা আমি বলতে। ঠিক জানি না, আমি তাও আর কি বলে দিলাম, আপনাকে ইনফরমেশন দিলাম। ভাইয়া লিঙ্কে জয়েন করেছে, এটা আমি জানি। আচ্ছা ঠিক আছে, আমি হয়তো ওনাকে আমি ইসলাম ব্যাংকে আছি। জাকির ভাই ক্লাস আমি আগে করেছিলাম, আমি যখন সিএসএ অ্যাপ্লিকেশন। জি জি জি, আমি রাফি ভাই শুনতে পাচ্ছি আপনাকে। আচ্ছা, সম্ভবত আমাদের পরিচয় পর্বের যারা জয়েন করেছেন আজকে সবার সাথে মোটামুটি সবাই পরিচিত হয়েছেন। আমরা ম্যাক্সিমাম ট্রাস্ট ব্যাংক পেয়েছি, ম্যাক্সিমাম ট্রাস্ট ব্যাংকে আছেন, ইউসিবিএল পেয়েছি, ইবিএল পেয়েছি, তারপরে মার্কেন্টাইল ব্যাংক পেয়েছি, ব্যাংক এশিয়া আছে, ন্যাশনাল ব্যাংক পেয়েছি। মানে মানে একটা হাইব্রিড কম্বিনেশন বিভিন্ন ব্যাংক, স্পেশালি যে ব্যাংকগুলি হাইলাইটেড ব্যাংক সব ব্যাংকেরই মোটামুটি আমাদের পার্টিসিপেন্ট আছেন। এবং আমাদের আরো দুই তিনটা ব্যাংকের, মধুমতি ব্যাংকের দুইজন জয়েন জয়েন করবেন খুব 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 অল্প সময়ের মধ্যে, মানে নেক্সট ব্যাচে হয়তো জয়েন করবেন। মোটামুটি আমি আমার অ্যাজ মাই রেকর্ড আমাদের প্রায় 10টা বা 12টা ব্যাংকের মানে পার্টিসিপেন্ট এখানে অ্যাকুমুলেট হবেন ইনশাল্লাহ। সো আমরা চেষ্টা করব নেক্সট ডে থেকে, যেটা আপকামিং নেক্সট উইকে আমরা যেটা প্রথম ক্লাস নিব, জেনারেল ব্যাংকিং এর উপরে আমরা প্রথম ক্লাস নিব। আর একটা টপিক শেষ করে আমরা সম্পূর্ণ টপিকসে যাওয়ার চেষ্টা করব। দুইটা দুইটা হাইলাইটেড পয়েন্ট আমি মাথায় রাখবো। একটা হচ্ছে ডেফিনেটলি আপনাদের রেকর্ডিং আপনারা পাবেন, সিনোপসিস পাবেন, দুইটা জিনিস, দুইটা ইস্যু। 3 নম্বর ইস্যু হচ্ছে সবগুলি জিনিসই আমরা পেইড গ্রুপে দিব, সুতরাং পেইড গ্রুপটা এনলিস্ট করবেন আপনি। এটা হচ্ছে 3 নম্বর ইস্যু। 4 নম্বর ইস্যু হচ্ছে যেহেতু আমাদের ম্যাক্সিমাম পার্টিসিপেন্ট সকালের ক্লাসের কথা বলছে, আমরা সকালে ক্লাসের অ্যারেঞ্জমেন্টটা করি আপাতত। অর্থাৎ নেক্সট ফ্রাইডে এবং স্যাটারডে রুটিনটা আমি হয়তো দিয়ে দিব 2-1 দিনের মধ্যে। আমরা সকালকে প্রেফার করে সেই ক্লাসের রুটিনটা দিচ্ছি আপনাদের। নেক্সট উইকে তো আমাদের স্যাটারডে থেকে বন্ধ, মানে বন্ধ আছে তাই না? ভাইয়া সকালবেলা দিলে তাহলে কিন্তু 7:30 থেকে শুরু করতে হবে, কারণ 9টার পর থেকে আমাদের অন্য কোনো প্রোগ্রাম থাকে তো। হ্যাঁ। তো না, কাইন্ডলি 7:30 থেকে 9টা এইটার মধ্যে হলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা 7:30 হয়তো আমাদের জন্য, 7:30 হয়তো সবার জন্য একটু, আমি হয়তো 8 থেকে 9:30 পর্যন্ত দিব, একদম জাস্ট টাইম এটা দিব আর কি না ইনিশিয়াল। না, সমস্যা হলো যে আমার 9টা থেকে হ্যাঁ, আরেকটা প্রোগ্রাম আছে, যার কারণে আমাদের এই প্রবলেমটা। মানে মানে আরেকটা কোর্স রিলেটেড অ্যাক্টিভিটিতে। অন্য বিষয় আর কি। আচ্ছা আচ্ছা, এটা কি প্রতি 9টা থেকে প্রতিতেই থাকে? প্রতি প্রতি শুক্রবার শনিবার। আচ্ছা, তাহলে আমরা একটু গ্রুপে আবার একটু ডিসকাস করব যে আমাকে আসলে আপনারা সাজেশন করে দিবেন যে আমি আসলে কোন সময়টা নিলে আপনাদের এটা জন্য। 9টার মধ্যে হয়ে গেলে, কমপ্লিট হয়ে গেলে সেটা আমাদের জন্য ভালো হয়। আমি জানি না অন্যরা 7:30, আমার কোনো সমস্যা নাই, 7:30 ইজ ওকে। 7:30 থেকে 9টা। বাট অন্যরা 7:30 আসলে মানে ছুটির দিন একটু ঘুমাবে, মানে আমি জানি না এটা আসলে ওনারা অ্যালাউ যদি করে। সকালে হলে 7:30 থেকে 9টা, আর সন্ধ্যা যে কোনো সময় হতে পারে, কোনো সমস্যা নেই, সন্ধ্যার পরে। আচ্ছা মানে টাইম। ছুটির দিনে এত আর্লি এটা একটু সমস্যা হয়ে যায়। মানে সারা সপ্তাহ তাহলে তো আমরা সন্ধ্যার পরে ভোরবেলায় হতে পারে। উঠে অফিস করতেছি, ছুটির দিনটা একটুখানি রিল্যাক্স থাকলে ভালো হয়। রিল্যাক্স থাকলে ভালো হয়, সেটাও অবশ্য। সবচেয়ে ভালো হয় সন্ধ্যার পরে হলে সবচেয়ে ভালো হয়। 8টার পরে হোক যেটা, বা 9টার পরে হোক, বা 7টার পরে হোক, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা তাহলে নেক্সট উইকের শিডিউলটা আমরা আমি গ্রুপে আপনাদের একটা পুল দিব, আপনারা পুলটা একটু সবাই ফিল আপ করেন, আমি মেজরিটি যে দিকটা সাপোর্ট করে দেন আমি আসলে সেইটার উপর ডিসিশন নিয়ে আমি নেক্সট উইকের রুটিনটা আপনাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? ভাইয়া জাকির ভাই, আসসালামু সন্ধ্যার আলাইকুম। পরে কোনো সমস্যা নেই, জাকির ভাই একটু একটা, বলতে 8টা থেকে হোক বা চাচ্ছিলাম। 9টা থেকে হোক। জি জি, বলেন, কারো কোনো প্রশ্ন থাকলে। জাকির ভাইয়া ভাই, যেটা হলো, যেহেতু আমাদের রেকর্ডিংটা
আচ্ছা আপু, আপনি কন্টিনিউ করেন। সেই হ্যাঁ, আমাদের কাছে ইন কেস কোনো কারণে অ্যাটেন্ড করতে পারছে না, থাকতেই পারে, এক এক সময় এক একজনের প্রবলেম থাকতেই পারে। সে কিন্তু রেকর্ডিং ক্লাসটাতে হলো, সবসময় তো এরকম হবে না প্রবলেম, এটা মানে হঠাৎ করেই হতে পারে যে আজকে আমার হয়তো বা কোনো এঙ্গেজমেন্ট আছে সন্ধ্যার পরে, তখন সে সন্ধ্যার সেটা হলো সে পরে দেখে নিল, রেকর্ডিং ক্লাসটা হলো চেক করে নিল, সেটা করতে পারে। আসলে এরকম প্রবলেম তো সবারই থাকবে, কারো সকালে কারো সন্ধ্যায়, এরকম তো হবে, একটা গ্রুপে তো এখানে আমরা অনেকজন। জি। সেক্ষেত্রে রেকর্ডিং ক্লাসটা থাকলে মানে ওইটা একটু তাকে একটু ম্যানেজ করে নিতে হবে, সেটা সকালে হোক বা বিকালে, যারই যেটা প্রবলেম থাকুক না কেন। জি জি। জাকির ভাই, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়া সামনের সপ্তাহের পরের সপ্তাহে থেকেই তো আবার ঈদের ছুটি। হুম। তো এই ঈদের সময়কার প্ল্যানটা একটু মাথায় রেখেন। অনেকেই তো আমরা আসলে অনেক জায়গায় চলে যাই ঈদের ছুটিতে। তো এটা একটু আমাদেরকে আগে একটু এটা জানান। এটা ঈদের ছুটির প্ল্যানটা নিয়ে আমরা নেক্সট উইকে যখন রেগুলার ক্লাসের পরে আমরা সেটা নিয়ে মানে কথা বলবো ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আর আমি আমি আপনাদের নেক্সট উইকের রুটিন শেয়ার করব গ্রুপে, লিংক শেয়ার করব, আপনারা ওই ক্লাসে যথারীতি জয়েন করতে পারবেন। আহ, এখন 8:30, অর্থাৎ জাস্ট আমি 1.5 ঘন্টা টাইমই নিয়েছি। আমি কিন্তু টাইমটার ব্যাপারে মানে একটু শেকি, আপনারা একটু খেয়াল রেখেন যে আনফরচুনেটলি কোনো ঝামেলা না হলে আমরা ঠিক যেই সময়টা শুরু করব, যে সময়টা শেষ করার কথা মোটামুটি টেন্টেটিভ ওই সময় আমরা শেষ করব বা শুরু করব। সুতরাং যারা ক্লাসে জয়েন করবেন একটু 10 মিনিট পরে জয়েন করি, 15 মিনিট পরে জয়েন করবো, এই টাইপটা খুব সম্ভবত আমাদের এখানে আমরা মানে আমি মানে করা হয় না আর কি, খুব আনফরচুনেট কিছু না হলে। সুতরাং সময়ের ব্যাপারটা সবাই একটু খেয়াল রাখবেন। আর থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছেন। আর ইনশাল্লাহ আমরা সামনের 3 বা 4 মাস খুব ভালোভাবে আহ, মানে এনজয় করে পড়তে পারবো, এবং এই কোর্সটা আপনার জন্য, আপনার পুরো ব্যাংকিং ক্যারিয়ারের জন্য একটা পজিটিভ কোর্স হিসেবে আপনার জন্য থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। আর কি ক্লাস আছে?